আজকে আমাদের তিনটা টপিক ছিল। ফার্স্ট টপিক ছিল সিনোনিম, তারপর ছিল অ্যান্টোনিম, এরপর ছিল লিটারেরি টার্মস। এবং এইগুলা বেসিক্যালি আমাদের জিএসটি ফোকাস ছিল, যদিও যে কোনো অ্যাডমিশনের জন্য বা ভোকাবুলারি যারা শিখতে চাই সবার জন্য জিনিসটা ইফেক্টিভ হবে। তো আমরা মেইনলি কোশ্চেন সলভের মাধ্যমে জিনিসটা সলভ করার চেষ্টা করব বা টপিকগুলো পড়ার চেষ্টা করব, এবং এর সাথে সাথে বেসিক কিছু জিনিসও আমরা দেখব। তো প্রথমেই আসি আমরা লিটারেরি টার্মস গুলা। লিটারেরি টার্মস পরীক্ষাতে প্রায় দেখা যায় লিটারেরি টার্মস গুলো আসছে। এপিক মানে কি, ব্যালাড মানে কি, এরপর অক্সিমোরন মানে কি, এই যে শব্দগুলা, এই শব্দগুলোর সাথে পরিচিত হইতে হবে যে অ্যাকচুয়ালি জিনিসগুলা কি। এবং এখানে সংখ্যাও খুবই কম, এরকম টার্মস হয়তো 20টা তোমাকে জানতে হবে, যেখান থেকে যে কোনো পরীক্ষাতে দুই একটা কমনলি চলে আসে। বিসিএসসি তো প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে না সবকিছু? ওকে, তো আমরা একটু দেখি এই টার্মস গুলা। প্রথমেই দেখো, এইটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। সিমিলি, সিমিলি মানে কি? এখান থেকে দুইটা প্রশ্ন আসে, সিমিলি আর মেটাফোর। আচ্ছা, একটু বড় করে নেই। দুইটা প্রশ্ন এখান থেকে পাবে তোমরা, সিমিলি কি আর মেটাফোর কি। দুইটা কিন্তু একই রকম, দুইটাই হচ্ছে তুলনা। তুলনা, ধরো আমি নিজেকে তুলনা করতেছি যে আমি খুব শক্তিশালী, আমি সিংহের মতো। আবার আমরা তুলনা করি রাগকে আগুনের সাথে। রাগ যেমন সবকিছুকে ধ্বংস করে দেয়, সেরকম আগুনও সবকিছুকে পুড়িয়ে ছারখার করে দেয়। তো এরকম তুলনা, দুইটাই তুলনা বুঝাই, সিমিলিও তুলনা বুঝাই এবং মেটাফোরও তুলনা বুঝাই। সামান্য একটু পার্থক্য আছে। তুমি যখন সিমিলি দিয়ে তুলনা করবা কোনো জিনিসকে, তখন অবশ্যই তোমাকে লাইক বা অ্যাজ মেনশন করতে হবে। যেরকম এক্সাম্পল আছে, দেখো, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। সে সিংহর মতো সাহসী। এখানে দেখো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ ব্যবহার করা হয়েছে। বা হি ইজ ব্রেভ লাইক আ লায়ন, এভাবেও বলতে পারতা। তাহলে সিমিলির ক্ষেত্রে অবশ্যই লাইক বা অ্যাজ মেনশন থাকে। একই রকম জিনিস সিমিলির মতোই মেটাফোরও তুলনা করে, কিন্তু মেটাফোরের ক্ষেত্রে অ্যাজ বা লাইক থাকে না। মেটাফোরের ক্ষেত্রে এই জিনিসটা আমরা কিভাবে লিখবো? হি ইজ আ লায়ন, জাস্ট ডিরেক্ট লিখবো হি ইজ আ লায়ন, সে সিংহ। বুঝছো? তাহলে সিমিলি মেটাফোর দুইটাই তুলনা বোঝায়। পার্থক্য একটা জায়গাতে, সিমিলির ক্ষেত্রে অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়, মেটাফোরের ক্ষেত্রে অ্যাজ বা লাইক ব্যবহার করা হয় না। এবং তুমি শব্দ দুটো দেখলেই দেখবা সিমিলি মানে সিমিলারিটি, একই রকম। একটু পর আমরা পড়বো না সিনোনিম, অ্যান্টোনিম, সিমিলারিটি। তাহলে সিমিলি এটা সিমিলার শব্দ থেকে আসছে, একই রকম। আর মেটাফোর শব্দটা তুলনা, জাস্ট এটা আমরা সিমিলির ক্ষেত্রে দেখবো মোটামুটি লাগতেছে সিংহের মতো সাহসী, বাট তুমি যখন বলবা হি ইজ আ লায়ন, তখন কিন্তু জিনিসটা বাস্তবিক লাগতেছে না। সো মেটাফোরে তুমি যে তুলনাগুলো দেখবা, এটা কাইন্ড অফ একটু অবাস্তবিক। যাই হোক, এই দুইটা একটু দেখবা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আসো আমরা পরের পেজে যাই। পরের পেজে এই যে মেটাফোরটাই আছে, টাইম ইজ আ থিপ। সময়কে তুলনা করা হয়েছে চোরের সাথে। আসলেই কিন্তু সময় চোরের মতো। তোমার সময় কোন দিক থেকে চলে যাবে এবং তোমার ভালো মুহূর্তগুলো নিয়ে চলে যাবে, তোমার ভ্যালুয়েবল সময়, তোমার কাজ করার যে সময়গুলা, সবকিছু চুরি হয়ে যাবে। সময় বিরাট একটা চোরের মতো কাজ করে। সো মেটাফোর এটা ডিরেক্টলি কম্পেয়ার করে এবং কখনোই লাইক বা অ্যাজ ব্যবহার করা হবে না, এটাই পার্থক্য। ঠিক আছে, এটা আশা করি পারবা। এরপর আসলে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন আমরা পার্সাপিস্টিসের ক্ষেত্রেও করে থাকি। পার্সনিফিকেশন জিনিসটা কি? কোন একটা বস্তুকে ব্যক্তি হিসেবে বা জীবন্ত জীব হিসেবে কল্পনা করা, পার্সনিফিকেশন। কোন বস্তুকে পার্সন হিসেবে চিন্তা করা। তাহলে পার্সনিফিকেশন মানে বস্তুকে জীবন্ত চিন্তা করা, বস্তুকে জীবন্ত ভাবা। জিনিসটা কিরকম হইতে পারে? আমরা চাঁদকে মামা বলে ডাকি না, চাঁদ মামা। তাহলে মামা একজন ব্যক্তি। তাহলে এই যে চাঁদকে মামা বলে ডাকছো, এটা একটা পার্সনিফিকেশন। আবার সূর্যকেও মামা বলা হয়, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। তাহলে এই যে সূর্যকে মামা ডাকছো, এটাও পার্সনিফিকেশন। আবার আমরা বলি যে ওগো দক্ষিণা হাওয়া, প্রেমে পড়েছি আমি, এরকম একটা গান আছে না? তাহলে এই যে দক্ষিণা হাওয়াকে তুমি বলতেছো, সে ব্যক্তি না হলে তাকে বলো জীব না হইলে, তাহলে এইটা একটা পার্সনিফিকেশন। আবার বলি বাতাস ফিসফিস করে কানে কি যেন বলে গেল। বাতাস যখন কথা বলতেছে, অবশ্যই তুমি তাকে জীব হিসেবে কল্পনা করছো। দ্য উইন্ড হুইসপার্ড, বাতাস ফিসফিস করে কানে কি জানি বলে গেল। ছবি দেওয়া আছে দেখো, গাছের সাথে ফিসফিস করে কি যেন বলে গেল। তাহলে এই যে বাতাসটা বা বাতাসকে তুমি জীব হিসেবে কল্পনা করতেছো, এইটাই পার্সনিফিকেশন। কোনো একটা অবজেক্টকে আমরা পার্সন হিসেবে কল্পনা করছি, গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস। মানুষের বৈশিষ্ট্য বা জীবের বৈশিষ্ট্য বস্তুগত জিনিসে দেওয়া। ঠিক আছে, ওকে।
এটাও কিন্তু খুব বেশি আসে। এবং এখানে একটা ব্যাপার আছে, তুমি যখন নর্মালি আমরা কি করি, জেন্ডার 4 প্রকার, তার মধ্যে বস্তুবাচক গুলাকে নিউটার জেন্ডার বলে থাকি। বস্তুবাচক জেন্ডার গুলাকে আমরা কি বলে থাকি, নিউটার জেন্ডার, কারণ তার কোনো লিঙ্গ আসলে নাই। যেমন এই যে কলমটা, এটার কোনো লিঙ্গ আছে না, এটা ছেলেও না মেয়েও না। কিন্তু যখন তুমি এটাকে কলম না চিন্তা করে অন্য কিছু চিন্তা করবা, যেমন কলমটা আমার সাথে গল্প করে, আমার কেউ নাই, বন্ধু নাই, সো বই খাতা আমার সাথে গল্প করে, তখন এটা ব্যক্তি হয়ে যাচ্ছে। যখনই ব্যক্তি হয়ে যাবে তখন এটা লিঙ্গের কথা আসবে। এখানে প্রশ্ন আসে, বস্তুকে যখন আমরা জীব হিসেবে কল্পনা করব তখন সেটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এখানে একটা শর্টকাট আছে, তুমি যে জিনিসগুলো পছন্দ করো, তোমার প্রিয় যে জিনিসগুলো সুন্দর উর্বর, সেগুলো সবই ফেমিনিনের মধ্যে পড়ে। আর যেগুলো তোমার পছন্দ হয় না, অপছন্দের, তুমি ভয় পাও, তারপরে যে জিনিসগুলো অনুর্বর, একটা ওয়েদার মনে করো খুবই গরম বা খুবই ঠান্ডা, এক্সট্রিম ওয়েদার যেটা তুমি পছন্দ করো না, এগুলো সবই ম্যাসকুলিনের মধ্যে পড়ে। যেমন হচ্ছে ডেথ, মৃত্যু, আমরা সবাই ভয় পাই, এটা ম্যাসকুলিন জেন্ডার। এটা কিন্তু একটা ম্যাথ প্রশ্ন। লাইফ, জীবন, জীবন আমরা সবাই পছন্দ করি, সো জীবন কিন্তু ফেমিনিন জেন্ডার। আবার হোপ, আশা, পছন্দের জিনিস, এটা কিন্তু আবার ফেমিনিন জেন্ডার। আবার ঋতুগুলোর মধ্যে যদি বলো, সামার আর উইন্টার, দুইটাই এক্সট্রিম ওয়েদার, খুবই ঠান্ডা খুবই গরম, এই দুইটাই ম্যাসকুলিনের মধ্যে পড়ে। বাট স্প্রিং, অটাম, রেইনি সিজন, এগুলো ফেমিনিনের মধ্যে পড়ে। দেশগুলোর কথা যদি বলো, বাংলাদেশ খুবই উর্বর একটা দেশ, ইন্ডিয়া উর্বর দেশ, এগুলোকে আমরা ফেমিনিন জেন্ডারে ফেলবো। বাট সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত, এই দেশগুলোকে আমরা ম্যাসকুলাইনের মধ্যে ফেলবো। ঠিক আছে, আশা করি বুঝছো এই জিনিসগুলা। এবং শক্তি, শক্তি কার বৈশিষ্ট্য, পুরুষের বৈশিষ্ট্য। তো শক্তিমান কোনো কিছু বুঝাইলেও স্ট্রেংথ, এরকম শক্তিশালী কোনো কিছু, সবগুলাই আমরা ম্যাসকুলাইনে ফেলবো। আর সুন্দর যে কোনো কিছু মহিলার বৈশিষ্ট্য, সো সৌন্দর্য রিলেটেড কিছু থাকলে আমরা আবার মহিলাকে ফেলবো। যেমন চাঁদ, সূর্যের মধ্যে চাঁদ খুবই সুন্দর একটা জিনিস, আমরা সবাই পছন্দ করি। চাঁদ নিয়ে প্রচুর গল্প, উপন্যাস, অনেক কিছু লেখা হয়েছে। তো চাঁদ এই ক্ষেত্রে ফেমিনিনে যাবে। আর সূর্য, যে সূর্য নিয়ে এত মাথা ব্যথা আমাদের নাই, বরং সূর্যের রোদ থেকে বাঁচার জন্য কত কাহিনী আমরা করি। কিন্তু চাঁদের আলো সবাই গায়ে মারতে চায়, জ্যোৎস্না সবাই পছন্দ করে, তো চাঁদ ফেমিনিন। কিন্তু সান ম্যাসকুলাইন। ঠিক আছে, ডে এবং নাইটের মধ্যে রাত শান্ত, নরম, কোমল, ঘুমের জন্য ভালো। সো এই যে রাত, এই রাত আবার ফেমিনিন। কিন্তু দিন কর্মমুখর, পুরুষের মতো সারাদিন কাজ করে বেড়াই, দিনের বেলা সবাই কাজ করে বেড়াই, ডে ম্যাসকুলিন। ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ারলি জানতে হবে পার্সনিফিকেশনের ক্ষেত্রে, এই ব্যাপারটা আসে। ওকে, এরপর আমরা আসি অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি জিনিস, এটা আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করি। জিহ্বার আর জড়তা কাটানোর জন্য এটা ব্যবহার করা হয়। এখানে আসলে অ্যালিটারেশন মানে তুমি একটা ওয়ার্ড যে কনসোনেন্ট দিয়ে শুরু করছো, পরবর্তী ওয়ার্ড গুলো একই কনসোনেন্ট দিয়ে শুরু হবে। যেমন দেখো এই সেন্টেন্সটা এস দিয়ে শুরু হয়েছে, পরে প্রত্যেকটা ওয়ার্ড দেখো এস দিয়ে। শি সেলস, শি সেলস, সরি এটা সি উচ্চারণ হবে। এটা ওই যে জড়তা, জিহ্বার জড়তা কাটানোর জন্য তুমি যখন পারফেক্টলি এটা অনেক ফাস্টার উচ্চারণ করতে পারবা, তখন অন্য উচ্চারণ সহজ হয়। শি সেলস, সি সেলস। আমিও পারতেছি না ঠিকঠাক। শি সেলস, শি সেলস, শি সেলস, সি সেলস, শি সেলস, সি সেলস। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড যদি বারবার একই টাইপের কনসোনেন্ট প্রত্যেকটা শব্দের শুরুতে আসতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি, অ্যালিটারেশন। ঠিক আছে, এরপরে আসো পরে একটা দেখি অ্যাসোনেন্স। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ওইটা ছিল কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন, আর এখানে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন। শব্দের মধ্যে কোনো একটা ভাওয়েল বারবার রিপিট হবে। যেমন এখানে দেখো ই, দা, মেলো, ই, ওয়েডিং, ই, বেলস, ই। তাহলে দ্য মেলো ওয়েডিং বেলস, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ই রিপিটেড হয়েছে, এটাকে আমরা কি বলি, অ্যাসোনেন্স। সাধারণত এখানে প্রশ্ন কিরকম হয়, প্রশ্ন বলবে অ্যাসোনেন্স মানে কি, তোকে বলতে হবে রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস। এরকম এক্সাম্পল দিয়ে খুব কমই দেয়। ঠিক আছে, এক্সাম্পল খুব কম দিবে, সো তোমাকে জানতে হবে কনসেপ্টটা কি। তো অ্যালিটারেশন মানে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড, আর যখনই বলবে অ্যাসোনেন্স, জিনিসটা ঠিক উল্টায় যাবে, কনসোনেন্টের জায়গায় এখন ভাওয়েল সাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা সাধারণত শব্দের মধ্যে হয়, বিকজ ভাওয়েল দিয়ে খুব কম শব্দই শুরু হয়। ওকে, এরপর হচ্ছে কনসোনেন্স। কনসোনেন্স জিনিসটা কি, কনসোনেন্স এই শব্দ থেকে বুঝতে পারছো কিন্তু কনসোনেন্টের একটা রিলেশন আছে। অ্যালিটারেশন আর কনসোনেন্স কাছাকাছি জিনিস, কনসোনেন্স আর অ্যালিটারেশন কাছাকাছি জিনিস। পার্থক্য, অ্যালিটারেশনের ক্ষেত্রে শুরুতেই কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয়, আর কনসোনেন্টের ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড গুলা শব্দের মাঝখানে থাকে। যেমন পিটার, প্যাটার,
একই প্যাটার্নের শব্দ না? যেমন হচ্ছে হস্টেল, বাস্টেল, তারপরে ডিলি, ড্যালি, জাস্ট সামান্য পরিবর্তন করে আমরা শব্দের উচ্চারণটা কাছাকাছি রাখছি, বানানটাও কাছাকাছি রাখছি, হয়তো একটা সামান্য কিছুতে পরিবর্তন করছি, ঠিক আছে? পিটার, প্যাটার, এরকম ডিলি, ড্যালি, হস্টেল, বাস্টেল। জাস্ট পার্থক্য এতটুকু যে অ্যালিটারেশনের শুরুতে রিপিটেশন থাকে, আর কনসোনেন্সের ক্ষেত্রে আসলে শব্দের উচ্চারণটা মেইনলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এটা শুরুতে না, মাঝখানের দিকে থাকে রিপিটেশন। আচ্ছা, এরপর আসো হাইপারবোলি বা এক্সাজারেশন জিনিসটা কি? হাইপারবোলি মানে অতিরঞ্জকতা, কোন জিনিসকে বাড়িয়ে বাড়িয়ে বলা। যেমন আমরা খুব কমনলি কথার মধ্যে বলি, তোকে এত 1000 বার বললাম তাও তুই কথাটা শুনলি না। এত 1000 বার বললাম, 1000 বার বলা সম্ভব প্রকৃতপক্ষে না। এটা আমরা জাস্ট কথার মাধুর্যের জন্য বা অনেকবার বলছি, মেজাজ খারাপ করে বলছি, তাই এইটাই অতিরঞ্জকতা। যে কয়েক কোটি বছর হয়ে গেল তোমাকে দেখি না, এই যে টার্ম গুলা আসলে কোটি বছর হয় নাই, বাট আমার মনে হচ্ছে বা এত বেশি হয়েছে যে এটাকে বোঝানোর জন্য অধিকতর গাঢ় কোনো শব্দ ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটাইকেই আমরা বলে থাকি হাইপারবোলি বা এক্সাজারেশন। যেমন আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, 10 লক্ষ বার বলা প্রকৃতপক্ষে সম্ভব না, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। ওকে, এরপর আসি আমরা পরবর্তীতে যাই। ক্লিয়ার বলতেছো? ওকে, ওয়ালাইকুম সালাম যারা আসছো। দেখো এরপর আসো, দেখো অক্সিমোরন। এই জিনিসটা একটু দেখতে হবে। অক্সিমোরন মানে এক কথা বলে আর এক কথাকে বোঝানো, বা তুমি একজন মানুষকে একটা কথা বললা, যে কথার মধ্যে ভালো মিশ্রিত আছে, খারাপও মিশ্রিত আছে। যেমন তুমি বললা, তুই তো কলা গাছের মতো ঢেঙা, তুই তো কলা গাছ। তো তার ভালো লাগলো যে কলা গাছ মানে লম্বা, আমি লম্বা, ভাল লাগতেছে। বাট এই যে কলা গাছ বলছো, কলা গাছ মানে আবার হচ্ছে অপদার্থ লোক, সো ওতে তারা খারাপ লাগছে। যে একটা কথাই ডাবল সাইড বোঝানো, পজিটিভ দিকও বোঝানো, নেগেটিভ দিকও বোঝানো, এটাকেই অক্সিমোরন বলা হয়। দেখো এখানে এক্সপ্লানেশনে লেখা আছে টু অপোজিট ওয়ার্ডস টুগেদার, মানে দুইটা আলাদা এক্সপ্রেশন বা দুইটা আলাদা ওয়ার্ডই হইতে পারে, দুইটা আলাদা ওয়ার্ড একসাথে ব্যবহার করে কাউকে বা কারো গুণকে বোঝানো, ঠিক আছে? অক্সিমোরন এটা খুব বেশি আসে না। এরপরে আসো প্যারাডক্স। এটা তুমি জানো, প্যারাডক্স মানে হচ্ছে স্টেটমেন্ট দ্যাট সিমস কন্ট্রাডিক্টরি বাট ট্রু, মানে দেখে মনে হবে যে বিপরীত বা মিথ্যা কথা। যে বলতেছি যে কমই বেশি, এখানে কমই বেশি, এরকম কোন একটা কথা বলতেছি, যেমন হচ্ছে যত কম বাদ দিবা তত বেশি বাকি থাকবে, বা কমই বেশি, এরকম একটা কথা যেটা শুনে মনে হচ্ছে না কম কি করে বেশি হয়, এটা তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা সত্য। যেমন আমার হাতে, যেমন ধরো আমরা কি বলি, বয়স বাড়ে নাকি কমে? আয়ু বা বয়স কমতে থাকে, কিন্তু তোমার আয়ু বাড়ে নাকি কমে দিনের পর দিন? এটা কিন্তু আসলে কমতে থাকে আয়ু। তোমার যত দিন যাবে, তোমার লিখিত, তোমার ভাগ্যে যতটুকু দিন লেখা আছে তার থেকে কমতে থাকবে দিনে দিনে। তাহলে এটাকেই তুমি বলতে পারো এটা প্যারাডক্স একটা, মানে সময়ের সাথে সময় কমে, সময়ের সাথে সময় কমে বা সময়ের সাথে আয়ু কমে। তাহলে এটা একটা প্যারাডক্স, যে লাগতেছে মিথ্যা কথা কিন্তু আসলে ট্রু। ওকে, প্যারাডক্স। এটার প্যারাডক্সের বাংলা আছে একটা সুন্দর, প্যারাডক্স মানে কূটাভাস, কূটাভাস, এটা একটু দেখবা। ওকে, এরপর আসো আইরনি। আইরনি জানো না এমন কেউ নাই। আইরনি মানে মানুষ যেটা এক্সপেক্ট করে নর্মালি। সাউন্ডের ইস্যু আছে? আইরনি মানে মানুষ নর্মালি যেটা এক্সপেক্ট করে বা যেটা জানে বা যেটা বিলিভ করে তার বাইরে উল্টা কিছু বলা। যেমন হচ্ছে তোমরা বিশ্বাস করো যে আমি মোটামুটি ইংলিশ পারি, আর আমি বলতেছি আল্লাহ আমি ইংলিশে কিচ্ছু পারি না। তোমরা এক্সপেক্ট করো নিশাত আপু যেহেতু ইংলিশ পড়াই কিছু তো অন্তত জানে, বাট অ্যাকচুয়ালি আমি ধরো কিছুই জানি না। তাহলে এটাকেই আমরা বলতে পারি আইরনি। আপু আইরনি করতেছে, তাহলে আইরনি টার্মটা সবাই তোমরা জানো, অপোজিট অফ হোয়াট ইজ এক্সপেক্টেড, মানুষ যেটা এক্সপেক্ট করে তার বিপরীত, ঠিক আছে? যেমন ফায়ার স্টেশন বার্নস ডাউন, ফায়ার স্টেশন বা অগ্নি নিবারণ কেন্দ্র যেগুলো থাকে, এগুলোর কাজ কি? আগুন নেভানো। এখন সে নিজেই যদি জ্বলে যায় তাইলে মানুষ কি বলবে? এটা একটা বিশাল মক ছিল বা এটা একটা বিশাল আইরনি ছিল, তাই না? বাংলাদেশে এরকম ঘটনা ঘটে, কাজ ইট ইজ বাংলাদেশ। ওকে, এরপর সনেট তুমি জানো, সনেট মানে কি? 14 লাইনের কবিতা, যেখানে প্রত্যেকটা লাইনেই আবার 14টা করে লেটার থাকে। এটার জনককে মাইকেল মধুসূদন দত্ত না, বাংলায় সনেট লিখছে প্রথম মাইকেল মধুসূদন দত্ত। আর মূল সনেটের প্রবক্তা কে জানি ছিল, একটু দেখতে হবে, ভুলে গিয়েছি। তাহলে সনেট
এটা হচ্ছে 14 লাইনের কবিতা, এটা তোমরা জানো। এরপর আসো পরের টার্মগুলো খুব যে ইম্পর্টেন্ট তা না। এরপরে ইলিজি। ইলিজি মানে হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন, পোয়েম অফ মার্নিং বা পোয়েম অফ ল্যামেন্টেশন, দুঃখের কবিতা। কেউ একজন মারা গেছে, তাকে স্মরণ করে তুমি যখন কিছু লিখবা তখন সেটাকে ইলিজি বলা যেতে পারে, এবং সেখানে শুধু দুঃখই বা তার জীবনে কেমন ছিল, আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি কি ফিল করতেছি, এরকম দুঃখের ব্যাপারগুলো লেখা হয়। এটা কিন্তু পরীক্ষাতে এসছে। ইলিজি, হোয়াট ইজ ইলিজি? পোয়েম অফ ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন মানেও দুঃখ করা, আর পোয়েম অফ মার্নিং, মার্নিং মানেও তোমরা জানো যে শোক বা দুঃখ। ঠিক আছে, ইলিজি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আসো পরে যাই, বালাড। বালাড মানে কি? বালাড আর এপিক দুইটা টার্ম আছে। এপিক মানে মহাকাব্য, যেমন বাংলায় মহাকাব্য কি আছে? মেঘনাদ বধ কাব্য, বিশাল কবিতা, এবং এখানে সাধারণত কোনো হিরো, কোনো নায়কের জীবনী বা নায়কের কোনো একটা বিশাল কাহিনী, সাহসী কাহিনী, সাহসিকতার কাহিনী উল্লেখ করা থাকে। আমরা এপিকের ক্ষেত্রে দেখতে পাই সাহসিকতার কাহিনী, এবং সাধারণত কবিতাটা বিশাল বড় হয়, মহাকাব্য বলতেছি। ঠিক আছে, বালাদও কাছাকাছি জিনিস, কিন্তু বালাদের ক্ষেত্রে দেখা যায় এটা ছোট কবিতা। ঠিক আছে, ছোট কবিতা, এবং এইটার বৈশিষ্ট্য ভঙ্গি বা প্রকাশ ভঙ্গি খানিকটা নাটকের মতো। তাইলে আবার বলি আমরা, এপিক যেটা, এটা দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে হিরোইক টার্মিনোলজি থাকবে, বিভিন্ন হিরোইজম উল্লেখ থাকবে বিভিন্ন ব্যক্তির, এবং এটা বিশাল বড় হবে। আর বালাদের ক্ষেত্রে এইটা ন্যারেটিভ টাইপের, নাটকের মতো খানিকটা, পুরোপুরি কবিতার মতো না, এবং সাইজে ছোট। ঠিক আছে, এই দুটো মনে রাখবা। এন্ড বালাদের বৈশিষ্ট্য অনেক রকম হতে পারে। এটা সাধারণত লোকাচার রিলেটেড হয়, আমরা ফোক টাইপের হয়ে থাকে। ঠিক আছে, ওকে, এই টার্মগুলো ইম্পর্টেন্ট, ছোট ছোট জিনিস দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে। আচ্ছা, এপিক মানে লং হিরোইক ন্যারেটিভ। দেখো দুইটা জিনিস এখানে আছে, লং অ্যান্ড হিরোইক, লং হবে এবং হিরোইক হবে, অ্যান্ড ন্যারেটিভ। এরপরে আসো ট্রাজেডি। ট্রাজেডি মানে জানো যে এটা কোনো একটা নাটক যার এন্ডিং হবে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে। সো এখানে আসলে বলার কিছু নাই, ট্রাজেডি মিনস হোয়াট ইউ নো। কমেডি মানে কি তুমি জানো, পরবর্তীতে কমেডি আসছে, কমেডি হিউম্যানাস নাটক, হিউম্যানাস টোনে থাকবে এবং এন্ডিংটা হ্যাপি হবে। ওখানে দুঃখ ছিল, এন্ডিংটাও অলওয়েজ স্যাড হবে। এখানটাতে হিউমারাস হবে, হাসবা পুরো নাটক জুড়ে, এবং শেষে দেখবে এন্ডিংটা হ্যাপি হয়েছে, হ্যাপি এন্ডিং। ঠিক আছে, এরপরে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে কি? ক্লাইম্যাক্স মানে কোনো একটা নাটক বা মুভির একদম শীর্ষবিন্দু, বা এমন একটা পয়েন্ট যেটা তোমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। তুমি একটা নাটক দেখে এসছো বা মুভি দেখে আসছো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম ওটার কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লাগছিল, তোমার মাথায় যেটা আসবে টার্নিং পয়েন্ট যেটা ছিল নাটকটা, হুট করে এরকম হইতেছে, আরে আসল ঘটনা তো এরকম রহস্যময়, আসলে তো আমি এরকম ভাবিই নাই। তো যেখানে তোমার ব্রেনটা খুলে গেল, যে জায়গাটা তোমার সব থেকে ভালো লাগলো, সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স। এটা চূড়ান্ত বিন্দু বা চূড়ান্ত জায়গা, যে জায়গাটা তোমাকে সব থেকে বেশি আনন্দ দেবে। ঠিক আছে, এরপরে আসো রেজলিউশন। আসলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। রেজলিউশন মানে কোন একটা নাটক বা মুভি দেখতেছো, ছোট গল্প না তো, নাটক বা মুভি আমরা যেগুলো দেখে থাকি, শেষটা কোন একটা সমাধানের মাধ্যমে হয়। দেখা যায় মুভিটা একটা ঝামেলা চলতেছে, শেষটা যখন হয় তখন একটা সলিউশন আসে, ওই সলিউশনটাকে রিজলিউশন বলা হয়। ইউনো, রিজলিউশন মানেও কিন্তু সলিউশন। এরপর আসো, আচ্ছা এখানে আর নাই, তাহলে মোটামুটি এখান থেকে এই টার্মিনোলজি গুলাই ছিল, এবং এইগুলা অনেকে পড়ো না, এবং আমরাও খুব যে পড়িয়েছি তা না, পরীক্ষায় যেগুলো আসে সেগুলো দেখাইতাম, বাট অ্যাকচুয়ালি জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে প্রায় আসে, আমরা জানি না যে কোথা থেকে আসছে, এই জন্য হয়তো পড়ি না, বাট দিস আর ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। ওকে, এরপর আসো আমরা কিছু সিনোনিমের কোশ্চেন সলভ করি, তারপর দেখবো সিনোনিম কিভাবে পড়া যায়। তো সিনোনিমের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা এখানে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেইগুলো এনেছি। তুমি দেখবা যে ওয়ার্ডগুলা যে বারবার আসে তার প্রমাণ এখানে লেখাই আছে, তোমার কোন পরীক্ষাতে কোন প্রশ্নটা এসেছে। এই যে দেখো, 35তম বিসিএস আসছে, ভূমি মন্ত্রণালয়ের নিরীক্ষকে আসছে। সো এখানে দেখতে পাবা যে একই টাইপের ওয়ার্ড প্রচুর রিপিট হয়েছে, এবং সিনোনিম থেকে যখন অ্যান্টোনিমে যাব, সিনোনিমের যে প্রথম প্রশ্নটা শুনেছি ইনিশিয়েটিভের সিনোনিম কি, অ্যান্টোনিমের প্রথম প্রশ্নটা ইনিশিয়েটিভের অ্যান্টোনিম কি। সো একই টাইপের প্রশ্ন, একই টাইপের ওয়ার্ড কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়, এটা মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, সো এখানে আমার কোশ্চেন সলভ করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে কি টাইপের প্রশ্ন হয় সেটা জানা যায়, অ্যান্ড সেকেন্ডলি এই একই জিনিস প্রচুর রিপিট হয়। আমি তো তোমাদেরকে দিয়েছি অনেকগুলা ফ্ল্যাশ কার্ড দিয়েছি, হাতে লেখা নোট দিয়েছি যারা পেইড ব্যাচে আছো।
সো এই জিনিসগুলো যদি দেখো কোশ্চেনের অনেকগুলো সলভ হয়ে যায়। এবং আমি যে নোটগুলো করেছি কোথা থেকে করেছি, মাস্টার থেকে করেছি, যেটা কাইন্ড অফ এখন তোমরা গোল্ড স্ট্যান্ডার্ড বুক হিসেবে তোমরা দেখে থাকো। সো অনেক প্রশ্ন আছে, অনেক কিছু কভার হয়ে যাবে, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং দিতে থাকবো। আচ্ছা, তো এখানটাতে আমরা শুরুতে যাই। একদম শুরুতে যাই, চলো। প্রথম প্রশ্নটা যেটা আছে দেখো, যেটা বলতেছিলাম, এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরিমাণে আসছে। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? আচ্ছা দাঁড়াও, একটু বিড়াল আসছে। দেখো, ইনিশিয়েটিভ এর সিনোনিম কোনটা এটা জানতে হবে। ইনিশিয়েটিভ এর সিনোনিম কোনটা? ইনিশিয়েটিভ মানে কি? উদ্যোগ। জানতে হবে কিন্তু, বাংলা মিনিং জানা খুবই ইম্পর্টেন্ট। ইনিশিয়েটিভ শব্দের অর্থ কি? উদ্যোগ। অনেক ক্ষেত্রে ইনিশিয়েটিভ মানে উৎসাহ ও বুঝায়, সবসময় ডিরেক্ট মিনিং বুঝাবে তা না। একটা মানুষ কোন একটা উদ্যোগ নিতেছে, দ্যাট ইজ অবশ্যই তার উৎসাহ আছে। তো এরকম কাছাকাছি মিনিংও কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ বা উৎসাহ। তো এর সিনোনিম কি হতে পারে? প্রথমে দেখো অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি মানে কি বলতো? প্যাথো মানে ভালোবাসা বা উৎসাহ। প্যাথো, সাইকোপ্যাথ শুনেছো না? যে সাইকোলজি নিয়ে ভালোবাসা বা সাইকোলজিক্যাল বিভিন্ন ব্যাপার নিয়ে একদম মাথা খারাপ করে ফেলে। সো প্যাথো মানে ভালোবাসা। যখনই কোনো শব্দের আগে এ পাবা, বি পাবা, কিউ পাবা, তখন ওই শব্দগুলো অ্যান্টোনিম হয়ে যায়। সো অ্যাপ্যাথি মানে ল্যাক অফ লাভ, মানে যেখানে ভালোবাসা নাই, উদাসীনতা। সো অ্যাপ্যাথি মানে উদাসীনতা বা উদাসীন্য, যাই বলো। ওকে, এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ মানেও কিন্তু উদ্যোগ, এটা তোমরা জানো। এন্টারপ্রাইজ মানে উদ্যোগ, জানো না? যখন আমরা বলি দোকানের উপরে লেখা থাকে অমুক এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ, মানে ভাই ভাই উদ্যোগ, ভাই ভাই দুই ভাই উদ্যোগ নিয়ে একটা কাজ করছে, তাহলে এন্টারপ্রাইজ মানে উদ্যোগ। ইনডোলেন্স মানে উদাসীনতা বা আলস্য, আলসেমি, আলস্য। আর অ্যাক্টিভিটি মানে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বা অ্যাক্টিভ, ইউনো মানে কি। তাইলে এখানে উত্তর কি হয়? আসলে এন্টারপ্রাইজ কিন্তু হয়। ইনিশিয়েটিভ, এন্টারপ্রাইজ, উদ্যোগ, ভাই ভাই এন্টারপ্রাইজ, মনে রাখবা। ঠিক আছে, এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে? হোয়াট ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট? আচ্ছা, ভাবতেছে ক্লাস, কি ভাবছে? আচ্ছা, চলতেছে, এখন চলতেছে। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট? ইনডিফারেন্ট মানে কি? একটা কনসেপ্ট আমাদের মাঝে মধ্যে প্যাচ লাগে। ডিফারেন্ট শব্দের অর্থ তোমরা সবাই জানো। ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে ভিন্ন। এখন কোন শব্দের সাথে ইন যুক্ত হলে আমরা মনে করি তার অ্যান্টোনিম হয়ে যায়। তাহলে ইনডিফারেন্ট দেখে অনেকে মনে করো ডিফারেন্ট মানে যদি ভিন্ন হয়, তাহলে ইনডিফারেন্ট মানে একই রকম বা অভিন্ন বোঝায়। না, এটা কিন্তু একেবারে ভুল কনসেপ্ট। ইনডিফারেন্ট টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা শব্দ, যার সাথে ডিফারেন্টের কোনো মিল নাই। ইনডিফারেন্ট মানে কি বলতো? ইনডিফারেন্ট মানে উদাসীন। একটু আগে যেটা বললাম অ্যাপ্যাথি, তার সিনোনিম এটা উদাসীন। তাহলে ডিফারেন্টের সাথে ইনডিফারেন্ট গোলাবা না। ডিফারেন্ট মানে ভিন্ন, ইনডিফারেন্ট মানে উদাসীন। তাহলে এইখানটাতে সিনোনিম ফর ইনডিফারেন্ট কি হইতে পারে? উদাসীন। সিমিলার মানে একই রকম, তাহলে এটা হবে না। কন্ট্রাস্টিং মানে বিপরীত বোধক, এটাও হবে না। অ্যাপ্যাথেটিক, দেখেছো চলে আসছে অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি মানে উদাসীনতা, অ্যাপ্যাথেটিক মানে উদাসীন, জাস্ট অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাপ্যাথেটিক মানে উদাসীন, জাস্ট লাইক ইনডিফারেন্ট। তাহলে এটাও কিন্তু সিনোনিমাস। আর বাকি থাকে কনসার্নিং। কনসার্নিং মানে উদাসীনের ঠিক উল্টা, চিন্তা ভাবনা পরায়ণ বা কোন একটা ব্যাপার নিয়ে কনসিয়াস, সচেতন, এরকম বুঝায়। তাহলে উত্তর একমাত্র এবং একমাত্র সি, কোনো কনফিউশন নাই। ঠিক আছে, দেখো ডিউতে দুইবার আসছে। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে যাই। আর এর একটা কোশ্চেন দেখো, লয়ের সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড। ওয়ার্ড শব্দের সিনোনিম কি বলতো? ওয়ার্ড শব্দের সিনোনিম কি? ওয়ার্ড মানে শব্দ। শব্দ শব্দের সিনোনিম কি হতে পারে? অপশন দেখো, প্রথমে আছে ভোক্যাবল। ভোক্যাবল মানে সামথিং দ্যাট ক্যান বি প্রডিউসড ফ্রম ভোকাল কর্ড, কিছু একটা যেটা ভোকাল কর্ড থেকে তৈরি করা যায়, উচ্চারণ করা যায়। তাহলে এরকম ভোকাল কর্ড থেকে কি তৈরি করা যায়? শব্দ তৈরি করা যায়, কথা তৈরি করা যায়, কথা বলা যায়। তাহলে ভোক্যাবল মানে আসলে কি?
ভোকাবল মানে যেটা উচ্চারণ করো তুমি, শব্দ হইতে পারে, ধ্বনি হইতে পারে, বাক্য হইতে পারে, তাহলে শব্দ এটা কাছাকাছি একটা জিনিস হইতে পারে, বা তুমি ধ্বনিও বলতে পারো, এনি টাইপ অফ সাউন্ড। এরপর নেম, না নাম সবসময় ওয়ার্ড হয় না, ওয়ার্ড ক্যান বি নেম অর ক্যান বি আদার, সবসময় নাউন হবে তা তো না। এরপর দেখো নাউন, নো, ওই যেটা বললাম সবসময় নাউন না ওয়ার্ড। অ্যান্ড ইনিশিয়াল, ইনিশিয়াল মানে সূচনা, বা ফার্স্ট নেম অনেক ক্ষেত্রে ইনিশিয়াল বলা হয় ফার্স্ট নেমকে, তাও না। সো ওয়ার্ড মানে সামথিং দ্যাট ইজ ভোকাবল, তাহলে উত্তর কি হবে? ক, এ হবে। ঠিক আছে, এখানেও কিন্তু কনফিউশনের জায়গা নাই। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভায়াবল? ভায়াবল মানে কি হইতে পারে? ভায়াবল মানে বাস্তবিক, বাস্তবসম্মত। ভায়াবল শব্দের অর্থ বাস্তবসম্মত, মানে প্র্যাকটিক্যাল হইতে পারে, বা ডিউরেবল হইতে পারে, দীর্ঘস্থায়ী, বা টেকসই, অনেকগুলো অর্থ আছে। বাস্তবসম্মত এবং টেকসই, মনে রাখবা, টেকসই মানে দীর্ঘস্থায়ী, বাস্তবসম্মত এবং টেকসই। তাহলে প্রথমে দেখো ফিজিবল। ফিজিবল মানে কি? পসিবল, ফিজিবল সিমিলার শব্দ, মনে রাখবো, অনেকে জানো না হয়তো। ফিজিবল মানে যা, পসিবল মানে তাই। পসিবল মানে সম্ভাব্য বা সম্ভব এমন বুঝায়, ফিজিবল মানেও তাই, সম্ভব বুঝায়। ঠিক আছে, তাহলে ফিজিবল, পসিবল, তাহলে এটা প্র্যাকটিক্যালের কাছাকাছি। ও, আর একটা শব্দ আছে তো, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল, ফিজিবল, পসিবল, তিনটাই সিমিলার শব্দ, এবং ভায়াবল মানেও আমি বললাম বাস্তবসম্মত। তাহলে এই গুলার যে কোনো একটা হইতে পারে। তাহলে ফিজিবল মোটামুটি কাছাকাছি উত্তর, বাকি অপশনগুলো দেখে সিদ্ধান্ত নিব, কারণ এর থেকে বেটার অপশন থাকতে পারে নিচে। এরপর আসে এডিবল। এডিবল মানে খাওয়া যায় এমন, ভক্ষণযোগ্য, নো, আনসার হবে না। সাসেপ্টিবল মানে কোনো কিছুতে আক্রান্ত, সহজেই যাকে অ্যাটাক করা যায় এরকম বোঝায়, এটা ঠিক ভায়াবলের অ্যান্টোনিম। সাসেপ্টিবল ভায়াবলের ডিরেক্ট অ্যান্টোনিম। এরপর আসে হরিবল মানে ভয়ানক, ভয়ঙ্কর, তাহলে ওটা তো হচ্ছেই না, তাহলে সবকিছু মিলে উত্তর হচ্ছে ঠিক ফিজিবল। এখান থেকে একটা জিনিস শিখলাম, আমি প্রথমে উত্তর পেয়ে যাচ্ছি, তারপরে শেষ পর্যন্ত কেন গেলাম? কারণ এর থেকে বেটার অপশন কিন্তু থাকতে পারে, অ্যান্ড ইউ হ্যাভ টু চুজ দ্য বেস্ট অপশন। ঠিক আছে, এই জন্য শেষ পর্যন্ত গেলাম। এরপর আসো সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিপিল। দুইটা শব্দ আছে, একটা হচ্ছে রিপেল আর একটা রিপিল। আমি একটু বানান লিখি, একটা হচ্ছে রিপিল, PEAL, আর একটা হচ্ছে রিপেল, REPEL। এটা আসবে একটু পর। সো রিপিল মানে, আমরা পিলিং মানে কি জানি? পিলিং মানে খোসা ছাড়ানো, PALING, পিলিং। পিল মানে খোসা, পিলিং মানে খোসা ছাড়ানো। সো এখানে মনে রাখবো রিপিল মানে কোনো কিছুর খোসা ছাড়ানো, খোসা ছাড়িয়ে কি করে বাদ দিয়ে দিই। তো রিপিল মানে কোনো কিছু বাদ দেওয়া, বাতিল করা। রিপিল মানে বাতিল করা। বানান কি? PEAL, কিন্তু PEL না। আর রিপেল মানে রিপালশন, শুনেছ না? বিকর্ষণ। রিপেল শব্দের অর্থ বিকর্ষণ। ঠিক আছে, তাহলে কি বললাম? রিপিল মানে বাতিল করা, রিপেল মানে বিকর্ষণ। এখন অপশন দেখো, বাতিল করা সিনোনিম কি হতে পারে? স্যাংশন মানে অনুমোদন, ঠিক উল্টা, তাহলে এটা অ্যান্টোনিম। পারপেচুয়েট, পারপেচুয়েট মানে ক্রমাগত, কন্টিনিউয়াসলি, রিলেশন নাই, বাদ। পাস মানে অতিক্রম করে যাওয়া, রিলেশন নাই, বাকি থাকে ক্যান্সেল। ক্যান্সেল, নাল, ভয়েড, সবকিছুর মানে বাদ দেওয়া, বাতিল করা। তাহলে এখানে রিপেলের সিনোনিম কি হবে? ক্যান্সেল। চোখ বন্ধ করে ক্যান্সেল দাগাই দিয়ে আসবা। উত্তরে যদি মার্কস না দেয় এই উত্তরে, তাহলে আমাকে এসে বলবা যে আপু তুমি বলছো দাগাইতে, মার্কস দেয় না। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যায় লাইভ, সবকিছু ঠিক আছে? আই হোপ এভরিথিং ইজ অল রাইট। আমার এখানে মাঝে মধ্যে ডেটা সমস্যা হচ্ছে। ওকে, এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। চুজ দ্য সিনোনিম অফ ট্যাঞ্জিবল। এই শব্দটা অ্যান্টোনিমের মধ্যেও তোমরা পাবা, দেখো এটা DSM আর STU তে এসেছে। তো ট্যাঞ্জিবল মানে কি? দুইটা শব্দ আছে, ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল। এর সাথে তুমি জাস্ট ইন যোগ করে দিলে অ্যান্টোনিম হয়ে যায়। ইনট্যাঞ্জিবল মানে অধরা, সুন্দর একটা শব্দ, অধরা। যে জিনিস তুমি ধরতে পারবা না, দেখতে পারবা না, ছুঁতে পারবা না, সেটা ইনট্যাঞ্জিবল। অ্যান্ড সামথিং দ্যাট ইউ ক্যান ফিল, দ্যাট ইউ ক্যান সি, অর দ্যাট ইউ ক্যান স্মেল অর টেস্ট, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা তুমি ফিল করতে পারবা সেটাকে আমরা ট্যাঞ্জিবল বলবো। ট্যাঞ্জিবল মানে বস্তু, এক কথায় বস্তুগত জিনিস। আর ইনট্যাঞ্জিবল মানে গুণবাচক জিনিস, অ্যাবস্ট্রাক্ট। আমরা নাউনের ক্লাসিফিকেশনে নাউনকে ব্রডলি কয় ভাগে ভাগ করি? দুই ভাগে, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। যেটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, দ্যাটস কল্ড অ্যাবস্ট্রাক্ট, সরি
কনক্রিট নাউন। অ্যান্ড এগুলা করা যায় না, কোনো ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, গুণবাচক জিনিস, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এখানে ট্যানজিবল জাস্ট কনক্রিটকে ইন্ডিকেট করে, কনক্রিট বস্তু, আর ইনট্যানজিবল অ্যাবস্ট্রাক্টকে ইন্ডিকেট করে। এটা কিন্তু প্রচুর আসে পরীক্ষাতে, একটু পর আবার আসবে দেখবা, ঠিক আছে? সো ইনট্যানজিবল জাস্ট ইকুয়াল টু অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ট্যানজিবল ইকুয়াল টু কনক্রিট। তাহলে ট্যানজিবলের সিনোনিম কি হবে? চোখ বন্ধ করে কনক্রিট। হ্যাঁ, এখানে আবার তুমি অ্যাবস্ট্রাক্ট দাগিও না, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট না, নেগেটিভও না, হারমোনিয়াস তো নাই, তাহলে এখানে উত্তর কনক্রিট হবে। ওকে, এটা একটু দেখবা ভালো করে। আচ্ছা, এরপর আসো আমরা পরে যাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমিনেন্ট? ইমিনেন্ট মানে কি? ইমিনেন্ট মানে আসন্ন। ইমিনেন্ট মানে কি বলো? আসন্ন, সামথিং দ্যাট ইজ কামিং, বা তোমার পরীক্ষা একদম হাতের কাছে। এই যে বলতেছো পরীক্ষা আসন্ন, পরীক্ষা 2 দিন পর, হাতের কাছে। তো ইমিনেন্ট মানে যেটা চলে আসছে, প্রায় কাছাকাছি তোমার, এরকম জিনিস। সো আপকামিং, আসন্ন, আপকামিং, সামথিং দ্যাট ইজ কামিং অ্যান্ড ভেরি ক্লোজ, দ্যাটস কল আপকামিং। তাহলে আপকামিং হইতে পারে, বাট এগুলো দেখি ইমপিওর নো, আনস্টেডি নো, নো রিলেশন, প্রাউড নো, নো রিলেশন। তাহলে অনলি দ্য অ্যান্সার ইজ আপকামিং। ইমিনেন্ট, এটাকে আবার এমিনেন্ট বলো না, এমিনেন্ট আর ইমিনেন্ট কিন্তু আলাদা জিনিস। এমিনেন্ট মানে মহৎ বা শক্তিশালী বোঝায়, প্রজ্ঞাশীল বোঝায় এমিনেন্ট। আর ইমিনেন্ট, ইমিনেন্ট মানে আসন্ন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আশা করি। আচ্ছা, ক্লাস শুরু হয়েছে 9:30 একটু পর। ওকে, এরপর আসো হারসুট। হারসুট, হারসুটের সিনোনিম কি? এখানে দেখো হার সুট, এই হার শব্দটা হেয়ার শব্দ থেকে আসছে, হেয়ার শব্দ থেকে আসছে। হার স্যুট মানে জাস্ট স্যুটের মতো হেয়ারটা পুরো বডিকে স্পেশাল কিছু জায়গাতে ঢেকে রাখছে। হার স্যুট মানে বডি কভার্ড উইথ হেয়ার। তাইলে এখানে তুমি লোমশ বা লোমময় বলতে পারো। হারস্যুট মানে কি? লোমময়। আবার বলো হারস্যুট। হারস্যুট শব্দটা হেয়ার শব্দ থেকে আসছে, হেয়ারের মতো বা স্যুটের মতো হেয়ার তোমার বডির সার্টেন পার্ট ঘিরে রাখছে, এটাকেই হারস্যুট বলে, বা নাউন ফর্ম হারস্যুটিজম। অ্যান্ড এর মানে কি? লোমময় বা লোমশ। তো এর সিনোনিম কি হইতে পারে? ফ্যাশনেবল না, এখানে আবার চুলের কোনো ফ্যাশন মনে করো না। হেয়ারি, এই যে দেখো হেয়ারি মানে যেখানে চুল আছে, হেয়ারের অ্যাডজেক্টিভ, তাহলে এটা হইতে পারে কাছাকাছি। বেবি ড্রেস না, হারস্যুট মানে ওরকম কোনো স্যুট বোঝাচ্ছে না, ফ্যান্সি তাও না, তাহলে আনসার ইজ হেয়ারি। এবং এটা মেডিকেল টার্মে অনেক ব্যবহার করা হয় হারস্যুট শব্দটা। হারস্যুট মানে অ্যাবনর্মাল, যেখানে নর্মালি চুল থাকার কথা না সেখানে চুল থাকা, যেমন মহিলা মানুষের যদি এই দাড়ি গোঁফ উঠে সেটাকে হারস্যুটিজম বলবা। আবার অন্য জায়গা আছে মহিলা মানুষের বুকের এখানে চুল উঠছে, এটাও হারস্যুটিজম। এরকম স্পেশাল কিছু জায়গা থাকে অ্যাবনর্মাল যেখানে চুল ওঠে, এবং এটা হরমোন ডিপেন্ডেন্ট। ওকে, এরপর আসো আকুমেন শব্দের সিনোনিম কি? এটাও খুব কমনলি পরীক্ষাতে আসে। আকুমেন শব্দটা কি? আকুমেন, আকুপাংচার শব্দ শুনছো? আকুপাংচার কি করে? আকুপাংচারে সূচ ফুটায় সারা শরীরে। সো এখানে ওই আকুর সাথে একটা রিলেশন আছে, আকু মানে সূচ। সো আকু পাংচার, ওই যে আকু, এখানকার আকু একই। আকুমেন মানে কোন একটা মানুষ যার বুদ্ধি সূচের মতো সুচালো, খুব ধারালো বুদ্ধির মানুষ। আকুমেন মানে তাহলে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। কি দিয়ে মনে রাখবো? আকুপাংচার দিয়ে মনে রাখবো। তাহলে এখানে দেখো, আমরা যদি একটু অপশনগুলো দেখি, আকুমেন মানে ওয়ান ম্যান, নো, কোনো রিলেশন নেই। অপশনগুলো এমন ভাবে দিয়েছে তুমি খুবই কনফিউজড হয়ে যাবা। এরপরে পিনাকল, পিনাকল মানে হচ্ছে অ্যাপেক্স, শীর্ষ বা চূড়া। পিনাকল মানে তাহলে অ্যাপেক্স, চূড়া কোনো কিছু, তো এর সাথে রিলেশন নাই। স্যাগাসিটি, স্যাগাসিটি মানে কি বলো? স্যাগাসিয়াস মানে প্রজ্ঞাবান, স্যাগাসিটি মানে প্রজ্ঞা। তাহলে এটা তীক্ষ্ণ বুদ্ধি, এটা প্রজ্ঞা বা জ্ঞান, কাছাকাছি। তাহলে এটা হাতে রাখলাম। বাকি অপশনটা দেখি। ইগনোরেন্স মানে মূর্খতা। তাহলে এখানে উত্তর কোনটা হবে? স্যাগাসিটি। তাহলে উত্তর স্যাগাসিটি। তুমি কি জানো স্যাগাসিটি শব্দটা? যদি না জানো জেনে রাখো। স্যাগাসিয়াস মানে প্রজ্ঞাবান, স্যাগাসিটি মানে প্রজ্ঞা, জ্ঞান, মেধা। এবং আকুমেন, আকু দিয়ে মনে রাখবা, সূচের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আকুমেন বলে থাকি। ঠিক আছে, এরপর আসো আমরা পরের পেজে যাই। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফেকান। ফেকান শব্দের সিনোনিম কি? মিল আছে দেখো, ফেকান, ফেকান, ফেকান মানে হচ্ছে উর্বর। মা বলো বা মহিলা বলো বা যে কোনো কিছু, তার যদি নতুন সন্তান সন্ততি বা একটা জমি যে ফসল ফলানোর ক্ষমতা আছে,
এরকম জমি বা মানুষকে আমরা ফেকান্ড বলি। ফেকান্ড শব্দের অর্থ ফার্টাইল, দ্যাট ইজ উর্বর। আর একটা কি বললাম কাছাকাছি, ফেকান্ড, ফার্টাইল, ফার্টাইল বা ফেকান্ড। তো এখানে অপশন দেখলে তোমরা পারবা। প্রথম অপশনে আছে ফার্টাইল। ফার্টাইল মানে তাহলে কি বললাম, উর্বর। ফেকান্ড মানে উর্বর, তো এটাই উত্তর। বাকিগুলো দেখো, ফেক, নো রিলেশন, স্ট্রং, নো রিলেশন, ফ্যাক্ট, নো রিলেশন। সো আনসার কোনটা? অবশ্যই ফার্টাইল। ওকে, এরপর আসো। পরের এটা কি আছে, দ্য সিনোনিম অফ কনকর্ড। কনকর্ড মানে কি? প্রচুর আছে, চিনমৈত্রী কনকর্ড, এই ফার্মগেটে কনকর্ড প্লাজাই তো আছে। কনকর্ড মানে মৈত্রী বা বন্ধুত্ব বা সমঝোতা। তাইলে কনকর্ড মানে কি বললাম, মৈত্রী বা বন্ধুত্ব। আচ্ছা, তো এখানটাতে তুমি একটু দেখো তো অপশন গুলো। মেসমারাইজ না, ইনট্রুড প্রবেশ করা, না থ্রাইভ কোনো কিছু শীর্ষে আরোহণ করা বা অনেক উন্নতি করা কোনো কিছুতে, না তার সাথে রিলেশন নাই। হারমোনি কি? হারমোনি মানে কি? হারমোনি মানে গানের ক্ষেত্রে সুর সঙ্গতি, সুন্দর একটা টিউন। আর একটা হচ্ছে সম্প্রীতি বা ওই যে মৈত্রী বা বন্ধুত্ব যেটা বললাম, তোমরা তো জানো হারমোনি, হারমোনিয়াস রিলেশন। সো এখানটাতে কনকর্ডের সাথে আসলে হারমোনিয়াম যাবে। এর উত্তর কি হবে? হারমোনি। বাকিগুলোর সাথে কিন্তু রিলেশন নাই। এরপর আসো পরের পেজে যাই। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এন্ডিউর। এন্ডিউর মানে কি? এন্ডিউর মানে কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে যে কষ্ট সহ্য করে টিকে থেকে জয়ী হওয়া। তিনটা কথা। সে কন্টিনিউয়াসলি কষ্ট বা পরিশ্রম সহ্য করছে, করতে করতে একটা সময় সে জিতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত টিকে থাকছে। কষ্ট সহ্য করে টিকে থেকে জিতে যাচ্ছে, এরকম এন্ডিউর। তো দেখো এখানে সিনোনিম কি? টলারেট, এই যে সহ্য করছে, টলারেট হইতে পারে। এরপরে বিয়ার। বিয়ার মানে কি? বিয়ার মানে কন্টিনিউয়াসলি সেই জিনিসটা ক্যারি করা, ওই সিচুয়েশনের মধ্য দিয়ে যাওয়া। বিয়ারিং সিচুয়েশন। ক্লোজ না, ক্লোজের সাথে রিলেশন নাই। আর লাস্ট মানে কি? টিকে থাকা। লাস্ট কিন্তু একটা ভার্ব। ইট লাস্ট লং মানে এটা অনেকদিন টিকে থাকে। সো লাস্ট মানে কিন্তু টিকে থাকাও বটে। তাহলে টলারেট, বিয়ার অ্যান্ড লাস্ট তিনটাই উত্তর হয়, বুঝছো? এখানে নট বললে আসলে বেটার হইতো, যে হুইচ ওয়ান ইজ নট দ্য সিনোনিম। ওকে, তিনটাই উত্তর এখানে। এরপর আসো সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ। হিউজ শব্দের সিনোনিম কি হবে? হিউজ মানে তোমরা জানো বিশাল, বিরাট, প্রকাণ্ড বুঝায়। তো এখানটাতে হিউজ প্রথমে আছে স্যাংটিফাইড, না অনুমোদিত, এরকম কোনো ডিরেক্ট রিলেশন নাই। টাইনি, টাইনি এটার অ্যান্টোনিম। ডিরেক্ট হিউজের অ্যান্টোনিম হচ্ছে টাইনি। টাইনি মানে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। শুধু ক্ষুদ্র না, অনেক ছোট, অতি ক্ষুদ্র টাইনি মানে। এরপরে কলোজাল। কি আছে? কলোজাল। তোমরা বলো তো ফ্রেজ আর ক্লজের মধ্যে কম্পারেটিভলি কোনটা ছোট কোনটা বড় হয়? কম্পারেটিভলি কিন্তু ফ্রেজ ছোট হয়। ক্লজের ক্ষেত্রে যেহেতু কিছু শর্ত থাকে, দেখা যায় যে ক্লজ বড়ই হয়, মেইনলি বড়ই হয়ে থাকে। তো ফ্রেজ অ্যান্ড ক্লজের মধ্যে যেহেতু ক্লজ বড়, ওই ক্লজ দিয়ে কলোজাল শব্দটা মনে রাখবা। কলোজাল মানে বিশাল, বিরাট, প্রকাণ্ড। ওকে, আরেকটা থাকে মোমেন্টারি। মোমেন্টারি মানে তোমরা জানো যে এটা হচ্ছে কোনো কিছু স্মরণিকা, স্মরণিকা টাইপের। সো ওটার সাথে রিলেশন নাই। তাহলে এখানে উত্তর কি হবে? কলোজাল অবভিয়াসলি। ওকে, এটা গেল। এরপর আসো ইনসিপিড। দ্য কারেক্ট সিনোনিম অফ ইনসিপিড। ইনসিপিড মানে কি? সেপ শব্দটা শুনেছ? সেপ, থুথুর একটা নাম আছে সেপ। তো তোমাকে ধরো আমি কিছু একটা খাইয়ে দিলাম। আচ্ছা, এখন ক্লাস কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? আমি ক্লাসের একটা নতুন রুটিন দিয়েছিলাম। আমার ইংলিশ ক্লাসগুলো লাইভে হবে, এই জন্য নতুন একটা রুটিন দিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তো দেখো এখানে যেটা বলতেছিলাম, সেপ মানে আমরা থুথুর আরেক নাম জানি। তো তোমাকে আমি এমন একটা খাবার খাইতে দিলাম, তুমি ওয়াক্থু করে ফেলে দিলা, এত বিস্বাদ, সেপ ফেলে দিলা। তো সেপ থেকে ইনসিপিডটা মনে রাখবা। ইনসিপিড, ইনসিপিড মানে বিস্বাদ, টেস্টলেস, বা তুমি যেটা খাইতে পারো না এরকম কিছু, নন এডিবল। তাহলে এখানে দেখো টেস্টলেস প্রথমেই আছে, তাইলে সেপ ফেলে দিচ্ছ, থুতু করে ফেলে দিচ্ছ, দ্যাট ইজ খাওয়া যাচ্ছে না, টেস্টলেস। তাহলে এখানে উত্তর জাস্ট প্রথমটাই উত্তর হইতে পারে। তাহলে এগুলো সাওয়ার, নট নেসেসারিলি সাওয়ার খাবার সবসময় টেস্টলেস হয়। মেয়েরা তো পছন্দই করে টক। ট্রাইডও না, ইন্সপায়ার্ডও না। তাহলে উত্তর কোনটা? অবশ্যই টেস্টলেস। এরপর আসো সিনোনিম অফ লুনাটিক। লুনাটিক, লুনা মানে পাগল। লুনার সাথে চাঁদের একটা রিলেশন আছে, আবার লুনা মানে পাগল বটে। লুনাটিক মানে পাগলাটে।
বা পাগল বা উন্মাদ, তাইলে এর সিনোনিম কি হইতে পারে? সেন। ইনসেন শব্দটা শুনছো? ইনসেন মানেও পাগল, মনে রাখবা, জানো তো, এটা জানার কথা। ইনসেন মানে পাগল, এখান থেকে ইন বাদ দিলে অ্যান্টোনিম হয়ে যায়, মানে সেনের সাথে ইন যুক্ত হয়ে ইনসেন হয়েছে, বুঝছো? সেন মানে বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ, ইনসেন মানে পাগল, এতটুকু মনে রাখবা। সো লুনাটিক মানে পাগল, সেন মানে বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ, হচ্ছে না কিন্তু অ্যান্টোনিম হচ্ছে, তাহলে এটা নিলাম না। ইনসেনটা মনে রেখে মিলাই দেখবা। খ্যাপ নো, প্লেন নো, লাস্ট বাকি থাকে ম্যাড। তাহলে এখানে উত্তর কি হবে? ম্যাড বা পাগল। ঠিক আছে, তাহলে এখানে উত্তর ডি। ওকে, এরপর আসো 16 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কুইয়ার? কুইয়ার মানে কুইয়ার, উইয়ার্ড। কুইয়ার দেখো উচ্চারণ করে এরকম লাগতেছে, কুইয়ার, উইয়ার্ড। তাহলে কুইয়ার মানে কি? অদ্ভুত। ওকে, তাহলে দেখো ইন্টিগ্রেটেড মানে অনেক জিনিস একসাথে একত্রিত করা, না, রিলেশন নাই। অর্ডারলি, অর্ডারলি মানে নিয়মতান্ত্রিক, সাজানো, না, তার সাথে রিলেশন নাই। অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক বা অদ্ভুত, অস্বাভাবিক বা অদ্ভুত, তাহলে এর সাথে কিন্তু রিলেশন আছে। বাকিগুলো দেখি, আর্জেন্ট না, ওল্ড না, তাহলে উত্তর কোনটা হবে? অবশ্যই অ্যাবনর্মাল। তাহলে উত্তর এখানে আমরা সি, অ্যাবনর্মাল লাগাবো। আবার বলো আমার সাথে, কুইয়ার, উইয়ার্ড, কুইয়ার, উইয়ার্ড, মনে থাকবে, কুইয়ার মানে অদ্ভুত। ওকে, এরপর 17 নম্বর প্রশ্নে আসো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যান্টাগনিস্ট। এটা একটু জানা লাগবে। অ্যান্টাগনিস্ট মানে শত্রু বা বিরুদ্ধ পক্ষ। দুইটা শব্দ আছে, প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে নায়ক আর অ্যান্টাগনিস্ট মানে খলনায়ক। প্রোটাগনিস্ট মানে বন্ধু, অ্যান্টাগনিস্ট মানে শত্রু। তাহলে এখান থেকে আমরা এটা খুঁজে বের করবো, এটা কিন্তু অ্যান্টোনিমের মধ্যে আসছে। প্রোটাগনিস্ট মানে নায়ক, বন্ধু, আর অ্যান্টাগনিস্ট মানে শত্রু, খলনায়ক। এখন দেখো অপশন দেখো, কোয়ারলসাম মানে ঝগড়াটে, এটা হইতে পারে, বাট ঝগড়াটে মানুষ যে সবসময় শত্রু হয় তা কিন্তু না, ঝগড়া তো মানুষ বাপ মার সাথেও করে, তো নট নেসেসারিলি এটাই উত্তর হবে। এরপর হচ্ছে অপোনেন্ট। অপোনেন্ট মানে বিরুদ্ধ পক্ষ, এটা কিন্তু বেশ কাছাকাছি যায়। ঠিক আছে, অ্যান্টাগনিস্ট বিরুদ্ধ পক্ষ, রিলেশন সম্পর্ক যেরকম বুঝাই, যে অ্যান্টাগনিস্ট তুমি যেদিকে আমি তার উল্টা দিকে অলওয়েজ। অপোনেন্ট মানেও তাই, তুমি যেদিকে যাবা, তুমি ঠিক ভুল নট নেসেসারিলি ইম্পর্টেন্ট, তুমি যেদিকে যাবা আমি তার উল্টো দিকে দাঁড়াবো, আমি কিচ্ছু জানি না সঠিক বা কোনটা ভুল। হাইপার অ্যাক্টিভ মানে অতি উৎসাহী, এটা না। বেলিজারেন্ট মানে যুদ্ধরত, না, এখানে কিন্তু অ্যান্টাগনিস্ট মানে সবসময় যুদ্ধরত থাকতে হবে বা কোয়ারেলসাম ঝগড়া করতে হবে তা না, জাস্ট তোমার বিপরীতে আমি। সো অ্যান্টাগনিস্টের সাথে বেস্ট যাই অপোনেন্ট শব্দটা, বিরুদ্ধ পক্ষ। ঠিক আছে, সেখানে উত্তর আমরা অপোনেন্ট দাগাবো। আবার বলি, কেন আমরা কোয়ারেলসাম বা বেলিজারেন্ট দাগাইলাম না? বেলিজারেন্ট মানে যুদ্ধরত কেন দাগাইলাম না? মানে অ্যান্টাগনিস্ট আমি তোমার বিপরীত পক্ষ, কিন্তু ঝগড়া আমাদের করতে হবে এমন না, স্নায়ু যুদ্ধও তো হয় দুনিয়ায়, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এরপর আসি আমরা পরের কোশ্চেনে। ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানে কোনো কিছু নির্যাস, নিংড়ে বের করে আনা। শুনেছো না যে অমুক এক্সট্রাক্ট, অ্যালোভেরা এক্সট্রাক্ট এই সোপের মধ্যে থাকে, এখন তো অ্যালোভেরা সবকিছুর মধ্যে থাকে, অ্যালোভেরা এক্সট্রাক্ট, নিম এক্সট্রাক্ট, এই এক্সট্রাক্ট, সেই এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানে কোনো কিছু টেনে ধরে বের করে নিয়ে আসা। তাহলে এখানে দেখো, এক্সট্রা মানে অতিরিক্ত, নো, রিমুভ মানে এই যে বের করে নিয়ে আসা, তাহলে রিমুভ হইতে পারে। বাকিগুলো দেখি, ম্যাক্সিমাইজ মানে বড় করা, না। এক্সটেন্ড মানেও প্রসারিত করা, না। তাহলে উত্তর কি হবে? রিমুভ, কোনো কিছু টেনে বের করে আনা। ওকে, এরপর পরে যাই আমরা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হোমোজেনাস? এইটা প্রচুর আসছে, এখানে অনেকগুলো আসছে, আবার অ্যান্টোনিমের মধ্যে আসছে। দুইটা শব্দ আমাদের জানতে হবে বানান সহ, হোমোজেনাস আর হেটারোজেনাস। একটা হচ্ছে হোমোজেনাস, আর একটা কি হেটেরোজেনাস। হোমো মানে সেম, আর হেটেরো মানে ডিফারেন্ট, ভিন্ন। সো হোমোজেনাস মানে সামথিং বা সামথিংস যেগুলোর কোয়ালিটি একই রকম, একই জিনিস, হোমোজেনাস মানে একই রকম। আর হেটেরোজেনাস মানে আলাদা রকম। তাহলে এই দুইটা জানাই লাগবে, হোমোজেনাস একই রকম, হেটেরোজেনাস ভিন্ন রকম। তো এখানে দেখো, হোমোজেনাসের সিনোনিম চেয়েছে, হেটেরোজেনাস না, হবেই না। স্ক্রাম্বলড, স্ক্রাম্বল কি হবে? না। মোট বা মটেলড, মটেলড হবে কোনো কিছু চিপাই চাপাই এক জায়গায় জড়ো করা, না।
এরপরে সিমিলার, এই যে দেখো হোমোজেনাস, সিমিলার, সব থেকে কাছাকাছি, তাহলে এখানে উত্তর কি হবে? সিমিলার। বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসছে পরীক্ষাতে, হোমোজেনাস, হেটেরোজেনাস, এবং এর সাথে অবশ্যই স্পেলিংটা জানতে হবে। এরপর পরে যাই, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিয়ার্থ। ডিয়ার্থ এটা কিন্তু ডেথ না, ডিয়ার্থ। ডিয়ার্থ আমরা মনে রাখবো ডেথের সাথে রিলেট করে কোনো কিছু মারা যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, মানে জিনিসটা কমে যাচ্ছে। সো ডিয়ার্থ মানে কমে যাওয়া, স্বল্পতা, স্কারসিটি, এই জিনিসগুলো বুঝায়। তো ডিয়ার্থ ডেথের মাধ্যমে কমে যাচ্ছে, বানানটা দেখবে ডি আর্থ, ডিয়ার্থ মানে কমে যাওয়া। সিনোনিমটা হইতে পারে, প্রথমে ডেথ দিয়েছে, এটা দাগিও না, ডেথ না, ডার্ক না, ব্ল্যাঙ্ক না, প্লেন্টি মানে প্রচুর না, তাহলে বাকি থাকে স্কারসিটি। স্কারসিটি মানে স্বল্পতা, স্বল্পতা, ঠিক আছে? তাহলে সিনোনিমে মোটামুটি 20টা কোশ্চেন ছিল, আমি ফাইল দিয়ে দিব, এখানে আনসার করা আছে। আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে স্টাডি উইথ নিশাত, ওই চ্যানেলের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে ঢুকেও নিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানটাতে। ওকে, তাইলে আমরা মোটামুটি এটা শেষ করলাম, এখন অ্যান্টোনিমের কোশ্চেন দেখব। তার আগে আমি তোমাদেরকে অ্যান্টোনিমের কোশ্চেন আমরা দেখব, তার আগে তোমাদেরকে আমি লিঙ্কটা একটু দিয়ে দিই, তোমরা ফাইলটা যাতে পাইতে পারো ইজিলি। আমি ক্লাস নিচ্ছি, কারো সাপোর্ট চাচ্ছি না রে বাবা, কেন এগুলা কমেন্ট করো বলো তো? আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু জয়েন হয়ে যাবা। এখানে সব ফাইলগুলো দেওয়া আছে, দেখো লিঙ্ক দিয়ে দিয়েছে কমেন্টে। আর আছো কে কে? সত্যজিৎ চক্রবর্তী আছো, মুসাম্মাদ সামিয়া ইসলাম আছে, আর গ্রুপে আছে কয়েকজন। আচ্ছা, কয়েকজন আছে, ঠিক আছে। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সবাই একটু জয়েন করে ফেলবো। আবারও দিয়েছি, ওর মধ্যে সমস্ত ফাইল দেওয়া আছে। ওকে, এরপর আসো আমরা একটু অ্যান্টোনিমের কোশ্চেন দেখি। প্রথমেই দেখো, হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ। প্রথমেই সেই ইনিশিয়েটিভ শব্দটা আসছে, এবং এটা আসছে 36 BCS এ। ইনিশিয়েটিভ মানে কি বলেছিলাম? উদ্যোগ বা স্পৃহা বা আগ্রহ, অনেক কিছু হয়, উদ্যোগ, স্পৃহা, আগ্রহ, অনেক কিছু হয়। সো এখানটাতে অ্যান্টোনিম কি হতে পারে? যদি তুমি চিন্তা করো, অ্যাপ্যাথি মানে কি বলেছিলাম? উদাসীনতা, তাহলে কাইন্ড অফ কাছাকাছি যায় না উদাসীনতার, এটা হইতে পারে। বাকিগুলো দেখবো। এন্টারপ্রাইজ, ওইটা সিনোনিম ছিল, এন্টারপ্রাইজ না। ইন্ডোলেন্স, ইন্ডোলেন্স মানে অলসতা, উদাসীনতা, কাছাকাছি বুঝায়, অ্যাক্টিভিটি না। তাহলে অ্যাকচুয়ালি অ্যাপ্যাথি মানে উদাসীনতা, ইন্ডোলেন্স মানে অলসতা, উদাসীনতা বুঝায়। উত্তর এখানে এ এবং সি দুইটাই হয়, এসি দুইটাই হয়, বাট যদি দুইটা একসাথে থাকে আমরা কোনটা লাগাবো বলো? অবশ্যই অ্যাপ্যাথি লাগাবো, কারণ ইন্ডোলেন্স আর আরো অন্য ঘুরে ফিরে অনেক কিছু মিনিং আছে, বাট অ্যাপ্যাথি মানে ডিরেক্টলি ইনডিফারেন্ট বা ইন্ডোলেন্স বা ইনিশিয়েটিভ, এগুলো খুবই প্রাইম একটা শব্দ অ্যাপ্যাথি, বুঝছো? তো আমরা অ্যাপ্যাথি লাগাবো কিন্তু যদি এটা আসে। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে? অ্যান্টোনিম অফ ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস, একটা কথা চিন্তা করো তো, ইন্ডিয়া, একটা সময় আমরা ইন্ডিয়া ভারত উপমহাদেশের মধ্যে ছিলাম না? এখন আর ভারত উপমহাদেশের মধ্যে, এখনো আছি উপমহাদেশের মধ্যে। একটা সময় ইন্ডিয়া ভারতবর্ষ একটা দেশই ছিল। তো ইন্ডিয়া মানেই কিন্তু নিজ দেশ, বা মানে আমার দেশ অবভিয়াসলি না, ভারতের সাথে বাংলাদেশের রিলেশনও ভালো না, বাট ভারত উপমহাদেশ আমার। সো ইন্ডিজেনাস, ইন্ডিয়ার সাথে মিলাই মনে রাখবা, ইন্ডিজেনাস মানে স্বদেশীয়। ইন্ডিজেনাস মানে কি বলো? ইন্ডিয়ার সাথে মিলাই স্বদেশীয়, স্বদেশীয়। তাহলে স্বদেশীয় অ্যান্টোনিম কি হইতে পারে? স্বদেশীয় অ্যান্টোনিম দুইটা হইতে পারে, একটা হচ্ছে ফরেন, ফরেন মানে বিদেশি, অন্য দেশের মানুষ। আরেকটা হইতে পারে যে ভাই দেশ কি, দেশের কথা বাদ দাও, পৃথিবীরও বাইরের কোনো জীব, সেটাকে আমরা বলে থাকি এলিয়েন। সো ইন্ডিজেনাসের অ্যান্টোনিম দুইটা হয়, একটা হচ্ছে ফরেন আর একটা হচ্ছে এলিয়েন। সো আমরা এলিয়েনটাও জানবো। তাহলে এখানে তুমি অপশন দেখো, অপশনের মধ্যে প্রথমে এলিয়েন আসছে,
এলিয়েনের উত্তর চোখ বন্ধ করে। ইন্টারন্যাশনাল না, সবসময় ইন্টারন্যাশনাল জিনিস যে দেশের বাইরের হবে তা না, তোমার দেশের একটা পার্টও অন্য দেশের কাছে ইন্টারন্যাশনাল। এরপরে রিমোট, দূরবর্তী না, নেসেসারিলি সবসময় দূরবর্তী হবে তা না। অ্যান্ড ডোমেস্টিক, ঘরের জিনিস। যদি এখানে অ্যালিয়েন অপশনে না থাকতো তখন আমরা ডোমেস্টিক দেখাইতাম, যে সরি সরি এটা আবার অ্যান্টোনিম হয়ে যায়, সরি সিনোনিম হয়ে যায়। আমরা তখন অ্যান্টোনিম করতেছি। ইন্ডিজেনাস মানে নিজ দেশীয়, ডোমেস্টিক মানে ঘরের জিনিস, আমার দেশীয়, আমার কাছের জিনিস, তো ওইটা সিনোনিমাস। তাহলে অ্যান্টোনিম এখানে অনলি এলিয়েনটাই লাগাবো আমরা, ঠিক আছে। এরপরে আসো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডোমেস্টিক। তাহলে ডোমেস্টিক মানেও বললাম স্বদেশীয়, নিজ দেশের, নিজ ঘরের, এরকম কনসেপ্ট বুঝাই। তাহলে এর অ্যান্টোনিম কি হইতে পারে? প্রথমে ফরেন আছে, ফরেন মানে কি? বিদেশি। ফরেন মানে বিদেশি, তাহলে এইটা কিন্তু যায় কাছাকাছি। আবার এলিয়েন হইলেও ওইটা উত্তর হইতো। হোম মানে না, সিনোনিমাস। ন্যাশনাল মানেও দেশের ভেতরের কিছু, সিনোনিমাস। নান, তাইলে না। তাহলে উত্তর কোনটা হচ্ছে? ফরেন। সো এই কয়েকটা শব্দ ইম্পর্টেন্ট। কি কি বললাম? প্রথমেই আমরা কি বলেছি? ডোমেস্টিক একটা শব্দ ছিল। তার আগে আমরা কি শিখলাম? তার আগে আমরা শিখলাম ইন্ডিজেনাস, ইন্ডিয়া দিয়ে। এরপর দুইটা অ্যান্টোনিম শিখলাম, ফরেন অ্যান্ড এলিয়েন। তাইলে এই শব্দগুলো আমাদের জানতে হবে। প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, দেখো এটাও দুই জায়গাতে আসছে। এরপর আসো আমরা পরের ওয়ার্ডে যাই। এই যে দেখো আবার আসছে ফরেন, যেইতে আসছে। তো ফরেন মানে বিদেশি। অ্যান্টোনিম কি হইতে পারে? নেটিভ। নেটিভ মানে কিন্তু স্বদেশীয় বা নিজ দেশের, বা একেবারে নিজ, মানে দেশটার বাদ দাও, নিজের মানে নিজের, দেশের হোক আর সে ব্যক্তিগত জিনিস হোক। তাহলে নেটিভ মানে স্বজাতীয়, হ্যাবিটেন্ট, হ্যাবিটেন্ট মানে একটা সার্টেন এরিয়াতে বসবাসকারী লোকজন, ঠিক আছে। এটা হ্যাবিটেন্ট, বিদেশি মানুষও যদি এখানে এসে বাস করে আমি তাদের হ্যাবিটেন্ট বলবো। তো এটা দেশের কি দেশের বাইরের এটা বুঝাই না। এরপর ডোমিসাইল। ডোমিসাইল মানেও ঘরের জিনিস এবং ফিক্সড। ডোমিসাইল দুইটা ক্যারেক্টারিস্টিক বুঝাই, যে এটা ঘরের জিনিস, আমার ঘরে বাড়িতে থাকে এবং ফিক্সড হয়ে থাকে। এখন ঘরে থাকা নেসেসারি কিন্তু না এখানটাতে, নিজ দেশের হইতে হবে, নিজের হইতে হবে, বাট ঘরে থাকা লাগবে এমন না। আরেকটা হচ্ছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে বিদেশি। স্ট্রেঞ্জার শুনেছ না? স্ট্রেঞ্জ মানে বিদেশি, ভিনদেশি বা অচেনা লোক, এরকম বোঝায়। তাহলে উত্তর কি হবে? সব থেকে কাছাকাছি উত্তর হয় নেটিভ। ফরেন, এলিয়ান দুইটারই অ্যান্টোনিম নেটিভ বা ইন্ডিজেনাস বলতে পারতাম। এরপর আসো 5 নম্বর কোশ্চেনে, সিনোনিম অফ এলিয়েন। আল্লাহ, এতবার আসছে, সিইউতে আসছে, আবার দেখো 2বার সিইউতে, বাংলাদেশ ব্যাংকে আসছে, এগুলো প্রচুর আসতেছে। এলিয়েনের অ্যান্টোনিম কি হবে? এলিয়ান, নেটিভ। এখানে বলার আর কিছু নাই। আর এখান থেকে এই শব্দটা একটু দেখবে, এক্সোটিক। এক্সোটিক মানে বিদেশি কোনো জিনিস আমার দেশে এসে এখন আমার দেশে হয়ে গেছে, এরকম জিনিসকে এক্সোটিক বলা হয়, ঠিক আছে। প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ের একটা গান ছিল, আই এম ফিলিং সো এক্সোটিক, কি জানি একটা গান, এটা মাথায় আসছে এক্সোটিক শুনে। সো এক্সোটিক মানে বাইরে থেকে এসে উড়ে এসে জুড়ে বসছে আমার দেশে। বাংলাদেশে কিন্তু কিছু এক্সোটিক প্রাণী আছে, অনেক কিছু, যেমন আরশোলা। আরশোলা কিন্তু বাংলাদেশে এক্সোটিক। তেলাপোকা বাংলাদেশে ছিল না, আমেরিকা থেকে জাহাজে করে চলে আসছে আরশোলা। সো এটা এক্সোটিক। এখন আরশোলা নাই এমন কোনো কর্নার নেই বাংলাদেশে, কারণ আমরা বেশি নোংরা। আর আমেরিকার জাতীয় খাবারই তো ওইটা। আর হ্যাঁ, জোবার্সজিকে আমি টেলিগ্রামে যেটা দেই ওটাই পড়তে থাকো, শর্টকাট আছে, মোটামুটি পড়ার জন্য সুবিধাজনক জোবার্সজি। খুব বেশিও না, খুব একেবারে যে কম তাও না। ওকে, এরপর আসো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি? হতাশা, বা যতটুকু তুমি আশা করছিলা সেই ততটুকু আশা মিটাইতে ব্যর্থ হওয়া। তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট কি হইতে পারে অ্যান্টোনিম? প্রথমেই আসছে স্যাটিসফ্যাকশন, মানে তুষ্টি বা সন্তুষ্টি। তাহলে প্রথমে তুমি ডিসঅ্যাপয়েন্টমেন্টে তোমার যে আশা ছিল সেটা মিলাইতে পারছিল না, আর এখানটাতে স্যাটিসফ্যাকশনে মিলাইতে পারছো, তাহলে অ্যান্টোনিম হয়ে গেল। ওকে, এটা হাতে রাখলাম, বাকিগুলো একটু দেখি। হোপ মানে আশা, এটা ডিরেক্ট ওর সাথে যায় না, প্রাইম শব্দও না। প্রেইজ মানে প্রশংসা করার, না তাও যায় না। অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট মানে কি? সাক্ষাৎকারের পূর্বসূচি বা আগে থেকে সময় নির্ধারণ করা। এখন ওই যে একটু আগে আমি বললাম, ডিফারেন্ট আর ইনডিফারেন্টের যেমন রিলেশন নেই, অ্যাপয়েন্টমেন্টের সাথে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কিন্তু কোনো রিলেশন নেই, বুঝছো? আবার ভেবো না অ্যাপয়েন্টমেন্টের অ্যান্টোনিম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা একটু খেয়াল করবা। এরপর আসো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্যানজিবল। এটা তো আমি বলছি, ট্যানজিবল মানে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় এমন জিনিস। এর সিনোনিম বলছিলাম কনক্রিট, অ্যান্টোনিম কি বলছিলাম? অ্যান্টোনিম অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে ট্যানজিবল ধরা যায়, ছোঁয়া যায়, যায় না কোনটা? অ্যাবস্ট্রাক্টটা। তাহলে এখানে উত্তর অ্যাবস্ট্রাক্ট হবে। হ্যাঁ, বাকি অপশনগুলো আগের মতোই আছে। এটাও দেখো জেএনইউ এর কোশ্চেন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন। এরপর অ্যান্টোনিম অফ ইমিনেন্ট, এটাও আমরা পড়ে ফেলেছি। ইমিনেন্ট মানে সামথিং দ্যাট ইজ কামিং,
তাহলে এখানে পেন্ডিং না, ঝুলে আছে কোনো জিনিস এখনো সিদ্ধান্ত হয় না এমন কিছু না। এরপরে ফোর্থ কামিং মানেও আপকামিং, আপকামিং মানেও যা, ফোর্থ কামিং মানেও তা। সো ওইটা আবার সিনোনিমাস, অ্যান্টোনিম না। এরপরে এমিনেন্ট মানে প্রখ্যাত, বিখ্যাত, এটাও না। আর বাকি থাকে ডিস্টেন্ট। তাইলে ইমিনেন্ট মানে চলে আসছে, আল্লাহ চলে আসছে যে প্রায় পরীক্ষা, আর ডিস্টেন্ট মানে পরীক্ষা অনেক দূর, দুইটা মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আসো 10 নম্বর কোশ্চেন। অ্যান্টোনিম অফ দ্য টার্ম হোমোজেনাস। হোমোজেনাসের অ্যান্টোনিম কি হবে? হোমোজেনাস মানে একই রকম। তাহলে ডাইভার্স মানে কি? ডাইভার্স মানে বিপরীত ধর্মী বা বিভিন্ন রকম। ডাইভার্সন পড়ছো, ডাইভার্স, ডাইভার্জেন্স, অনেক কিছু আছে ডাইভার্সিটিতে। সো ডাইভার্স মানে দুইটা জিনিস দুই দিকে যাওয়া, বিপরীত ধর্মী হওয়া, ভিন্ন ধর্মী হওয়া। সো ডাইভার্স মানে বিপরীত ধর্মী। তাহলে এইটা কিন্তু হোমোজেনাসের সাথে যায়। তারপর আমরা বাকি অপশনগুলো দেখবো। ইউনিফর্ম, ইউনিফর্ম মানে সেম। মনে রাখো স্কুল ইউনিফর্ম। কেন স্কুলের পোশাককে ইউনিফর্ম বলা হয়? বিকজ সবাই একই পোশাক পরে, এই জন্য ইউনিফর্ম। ইউনিফর্ম মানে একই রকম, এক্স্যাক্টলি সেম। এরপরে ডিউরেবল মানে স্থায়ী বা দীর্ঘস্থায়ী কোনো জিনিস, রিলেশন নাই। ডিকেইং যেটা ক্রমাগত ধ্বংস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম কিছু না। তাহলে উত্তর কি হবে? অনলি ডাইভার্স। ওকে, এরপর আসো দ্য অপোজিট অফ প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম এটা হচ্ছে বর্তমানে খুব কমন একটা টার্ম। আমরা যে কারো পোস্ট কপি করে পোস্ট করে দিয়ে দিই, আমরা ক্রেডিটও দেই না যে অমুক এটা পোস্ট করছে, বা আমরা বিভিন্ন রিসার্চে গুগল থেকে কপি করে লিখে দিই, কোথা থেকে নিয়েছি উল্লেখ করি না। প্লেজিয়ারিজম মানে কারো তথ্য চুরি করে নিজের নামে চালিয়ে যাওয়া, তার কোনো ক্রেডিট না দেওয়া। তাইলে প্লেজিয়ারিজম বানানটা দেখো, প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মানে কারো তথ্য চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া। তো এখানে কি কি হইতে পারে দেখো অ্যান্টোনিমের মধ্যে। অপরচুনিটি মানে সুযোগ সুবিধা, না, ওর সাথে রিলেশন নাই। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে একটা জিনিসকে তার জায়গা থেকে স্থান বদল করা। তাহলে প্লেজিয়ারিজম তার জায়গা থেকে নাম সরাই দিছো, এখানে ডিসপ্লেসমেন্ট কিন্তু তার সিনোনিমাস হয়। প্লেজিয়ারিজম তার নাম সরাই নিজের নাম ব্যবহার করছো, ডিসপ্লেসমেন্ট ওই দিক থেকে সিনোনিমাস, নট অ্যান্টোনিম। তাইলে এটাও হচ্ছে না, যেহেতু সিনোনিম হচ্ছে। থেফট মানে চুরি করা, এটাও সিনোনিমাস, তার তথ্য তুমি চুরি করছো। আরেকটা থাকে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে স্বীকৃতি দেওয়া। তাহলে এখানে তুমি চুরি করছিলা, তার কোনো ক্রেডিট দিচ্ছিলে না, স্বীকৃতি দিচ্ছিলে না, অ্যাকনলেজমেন্টে স্বীকৃতি দিচ্ছে। তাহলে এখানে উত্তর কি হবে? অবশ্যই অ্যাকনলেজমেন্ট হবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝেছো। এরপর আমরা যাই 12 নম্বর প্রশ্নে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেক্সট্রাস। ডেক্সট্রাস মানে কি? যারা সায়েন্সের স্টুডেন্ট আছো এখানে, তারা জানো ডেক্সট্রো মানে ডান, অ্যান্ড লেভো মানে বাম। ডান বাম, ডেক্সট্রো লেভো। একটু লিখে দিই, এটা আমরা সুগারের ক্ষেত্রে পড়েছি না, ডেক্সট্রো সুগার কোনটা, লেবু সুগার, ডি কোনটা, এল। লেবু, ডেক্সট্রো মানে ডান, লেবু মানে বাম। সো তুমি আমাকে বলো যে, আমি তোমাকে বললাম তুমি ডান হাতি নর্মালি, এবং স্বাভাবিকভাবে মানুষ ডান হাতি হয়। তুমি একটা কবিতা লিখে দাও আমাকে, বা একটা জিনিস দেখে লিখে দাও, তুমি ডান হাত দিয়ে লিখলে কিন্তু অনেক সুন্দর হবে, মনে হবে অনেক দক্ষ হাতে লিখছে। একই জিনিস তুমি যদি বাম হাত দিয়ে লিখো, জিনিসটা দেখতে অতটা সুন্দর হবে না। সো ডেক্সট্রো ডান, এটা সবসময় দক্ষ, সুন্দর, সুচারু বোঝায়। সো ওখান থেকে ডেক্সট্রাস মানে দক্ষ। ডেক্সট্রাস মানে কি বলো? দক্ষ। ওকে, এখন এখানে আসো, আমরা একটু এগুলা দেখি। অ্যাজাইল মানে কি? অ্যাজাইল মানে ক্ষিপ্র বা রাগান্বিত, ক্ষিপ্ত, অ্যাক্টিভ বা ক্ষিপ্ত, রাগান্বিত, এরকম বোঝায় অ্যাজাইল মানে। এরপর নিম্বল। নিম্বল মানে মিনমিন করা, কোনো জিনিসে মানে কনফিডেন্স পাচ্ছি না, এরকম। এরপরে ক্লামজি। ক্লামজি মানে আনাড়ি, নতুন, জবুথবু। যেমন আমি প্রথম নতুন ক্লাস নিতে আসছি ধরো আজকে, কথা বলতেছি তো বলতে পারতেছি না, নড়তে চড়তে পারতেছি না, বোর্ডে লিখতে পারতেছি না। সো তখন আমাকে তুমি বলবা কি, আপু খুবই ক্লামজি। আর যদি ভালো করে ক্লাস নিতে পারি, তুমি বলবা যে আপু তো বেশ ডেক্সট্রাস, বেশ দক্ষ। তাহলে ক্লামজি এটা অ্যান্টোনিম। ওকে, আর ডিস্ট্রাস্ট ওর সাথে রিলেশন নেই। সো ডেক্সট্রাসের অ্যান্টোনিম কি হবে? ক্লামজি। আরেকটা শব্দ আমরা শিখবো, অ্যাড্রয়েড। ডেক্সট্রাস মানেও দক্ষ, অ্যাড্রয়েড মানেও দক্ষ। এটা আমরা কিভাবে মনে রাখি অ্যাড্রয়েডটা? অ্যান্ড্রয়েড ফোন আর বাটন ফোন, কোনটা বেশি দক্ষ? অবশ্যই অবশ্যই অ্যান্ড্রয়েড বাটনের তুলনায়। তাহলে অ্যান্ড্রয়েড দক্ষ, ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো। এরপর আসো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি। কম্পালসারি অ্যান্টোনিম কি হবে? অপশন দেখো, প্রথমে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। কম্পালসারিও মানে বাধ্যতামূলক, সিনোনিমাস। অব্লিগেটরি বাধ্যতামূলক, সিনোনিমাস। কমপ্লিমেন্টারি মানে সম্পূরক, এটা কাছাকাছি যায় বাট নট নেসেসারিলি পুরোপুরি মিলে। আরেকটা থাকে ভলান্টারি। ভলান্টারি মানে স্বেচ্ছাকৃত, স্বেচ্ছাসেবক, নিজের ইচ্ছায় কাজ করা। ভলান্টারি।
তাহলে উত্তর কি হবে? একটা বাধ্যগত ভাবে কাজ করছো আর একটা নিজের ইচ্ছায় কাজ করছো, অবভিয়াসলি ভলান্টারি হবে। সো এখানে উত্তর ভলান্টারি। ওকে, এবং এখানে একটা জিনিস একটু জানতে হবে, স্পেলিংটা। কারণ ভলান্টারি বানানে তোমরা TARY এর জায়গায় TERY দিয়ে দাও। তো ভলান্টারি বানানটা আমার সাথে একটু করো। VO LUN লান, ভোলান টারি, TARY টারি, ভোলান্টারি। আর দুটো বানানে ঝামেলা লাগে, মিশনারি আর মেশিনারি। মেশিনারি বানানে কিন্তু MECHINERY মেশিনারি বানানে, আর মিশনারি বানানে ARY। খেয়াল করবা, মিশনারি, মেশিনারি, ভলান্টারি, এই তিনটার মধ্যে ARY সবগুলাতে, শুধুমাত্র মেশিনারিতে ERY, এটা খেয়াল করবা। এরপর আসো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অফস্প্রিং। অফস্প্রিং মানে কি? বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, বাচ্চা। এখন এর সিনোনিম কি হইতে পারে, অ্যান্টোনিম কি হইতে পারে? চিন্তা করো। চিলড্রেন, প্রথমে যেটা আছে চিলড্রেন মানে বাচ্চা, শিশু, তাহলে এটা সিনোনিমাস, অ্যান্টোনিম না। ইস্যু, ইস্যু মানে কি? ইস্যু মানেও কিন্তু বাচ্চা কাচ্চা। ইস্যুর অনেক অর্থ। ইস্যু যদি ভার্ব ফর্মে ব্যবহৃত হয় তাহলে বুঝি সরবরাহ করা। আবার ইস্যু মানে সমস্যা, আবার ইস্যু মানে বাচ্চা কাচ্চা। আমি মনে রাখতাম ইস্যু মানে সমস্যা, বাচ্চা কাচ্চা খুব ঝামেলা করে, সমস্যার জিনিস, এই জন্য ইস্যু মানে এখানটার বাচ্চা কাচ্চা মনে রাখতাম। ঠিক আছে, তাহলে ইস্যু মানে বাচ্চা কাচ্চা। সন, সন মানে সান ডটার, দুইটাই তো, সান বলো আর ডটার বলো দুইটাই তো বাচ্চা কাচ্চাই, তাহলে এটাও সিনোনিমাস। একমাত্র অ্যানকেস্টর যেটা আছে, এইটা অ্যানকেস্টর মানে পূর্বপুরুষ। আমি, আমার বাচ্চা কাচ্চা পরের জেনারেশন, আমার আগের যে জেনারেশন, আমার বাবা মা, তারাই হচ্ছে অ্যানকেস্টর, পূর্বপুরুষ। তাহলে এখানে উত্তর কি হবে বলো? উত্তর কিন্তু সি হবে, পূর্বপুরুষ। ঠিক আছে, কোনো সন্দেহ নাই, সি উত্তর হবে। এরপরে আসো 15 নম্বর কোশ্চেনে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনর্মাস। এনর্মাস, তো এখানে এই যে ইনর্মাস বা এনর্মাস যাই বলো, প্লাস নর্মাস। নর্মাস মানে কি? সামথিং অফ নর্মাল সাইজ, যেটা স্বাভাবিক শেপ বা সাইজের আছে, স্বাভাবিক আকার আয়তন, সেটা নর্মাস। কিন্তু তুমি যখন যুক্ত করবা তখন সেটা অ্যান্টোনিম হয়ে যাবে ইনর্মাস। ইনর্মাস মানে বিশাল, বিরাট, প্রকাণ্ড, বিশাল বড় সাইজের বিষয়। তো ইনর্মাস মানে প্রকাণ্ড। এর অ্যান্টোনিম কি হবে? একটু আগেই পড়লাম আমরা একটা শব্দ, টাইনি। টাইনি মানে ছোট, খুবই ক্ষুদ্র। তো এখানে টাইনি হবে, কিন্তু টাইনি মানে খুব ছোট। বাকিগুলো সফট, উইক, ফ্রাজাইল। ফ্রাজাইল মানে ভঙ্গুর, বাকিগুলোর সাথে কিন্তু মিলে না। ঠিক আছে, ওকে। এরপর আমরা পরের কোশ্চেনে যাই, 16 নম্বর কোশ্চেন, অ্যান্টোনিম অফ অ্যালট্রিজম। অ্যালট্রিজম মানে কি? অ্যালট্রিজম মানে পরার্থপরতা। আমরা একটু আমাদের স্বার্থ রিলেটেড 3টা টার্ম জানবো। একটা হচ্ছে স্বার্থহীনতা, একটা হচ্ছে স্বার্থপরতা, আর একটা হচ্ছে পরার্থপরতা। 3টা কি জিনিস? ধরো আমি নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যের ক্ষতি করি, অন্যের ক্ষতি করে বড় হতে চাই, এটাকে বলে স্বার্থপরতা। এরপর আমি খুবই অ্যাপ্যাথেটিক মানুষ, আমার উন্নতির জন্য ভাবি না, মানুষের উন্নতির জন্য ভাবি না, এটাকে বলবো স্বার্থহীনতা, ওর কোনো স্বার্থ নাই। তাহলে স্বার্থপরতা, স্বার্থহীনতা, 2টা বুঝলাম আমরা। একটাতে মানুষ কিছু চিন্তা করতেছে না, আর একটাতে অন্যের ক্ষতি করে বড় হচ্ছে, স্বার্থপর যারা তারা। আর একটা আছে আমি নিজের ভালোর কথা চিন্তা করি না, বরং মানুষের উন্নতির জন্য কাজ করি। আমাদের নবী রাসূলরা যে কাজগুলো করে গিয়েছে, এটাকে বলে পরার্থপরতা, পরের স্বার্থ নিয়ে ভাবা, পরার্থপরতা। হ্যাঁ, তো এই অ্যালট্রুইজম শব্দটা পরার্থপরতাকে বোঝায়, পরার্থপরতা। তো এর অ্যান্টোনিম কি হইতে পারে যদি একটু খেয়াল করো? অনেস্টি মানে সততা, কাছাকাছি যাই, সিনোনিমাস। ফিলান্থ্রপি, মানুষকে ভালোবাসা, মানবহিতৈষী, মানুষের প্রতি ভালোবাসা, এটাও সিনোনিমাস। টলারেন্স, সহ্য ক্ষমতা যায় না, এই যে দেখো সেলফিশনেস। সেলফিশনেস মানে স্বার্থপরতা। তো এখানে উত্তর কি হবে? অবভিয়াসলি সেলফিশনেস। বুঝছো? ওকে, তাহলে এটাও গেল। এরপরে আসো 17 নম্বর কোশ্চেনে, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড নেবুলাস। নেবুলা মানে কি বলতো? নেবুলা এটা অ্যাস্ট্রোনমির সাথে রিলেটেড। আকাশে কিছু জায়গাতে বিভিন্ন মেঘ টাইপের হাইড্রোজেন, হিলিয়াম যুক্ত হয়ে অনেকগুলো একসাথে মিলে ধোঁয়ার মতো কিছু স্তর আছে, এগুলোকে নেবুলা বলা হয়। এবং নেবুলা মানে আসলে মেঘ বা কুয়াশা বোঝায়। নেবুলা মানে মেঘ বা কুয়াশা। নেবুলাস মানে কুয়াশাচ্ছন্ন যে জিনিসটা, কুয়াশাচ্ছন্ন। নেবুলাস মানে কুয়াশাচ্ছন্ন বা অস্পষ্ট। কুয়াশাচ্ছন্ন, কুয়াশার মধ্যে ভালো দেখা যায় কিছু না। তো নেবুলাস মানে কুয়াশাচ্ছন্ন বা অস্পষ্ট। ওকে, এখন এর অ্যান্টোনিম কি হইতে পারে একটু দেখো। ক্লিয়ার মানে স্পষ্ট হইতে পারে, ওটা অস্পষ্ট, এটা স্পষ্ট, তাহলে এটা অ্যান্টোনিম হইতে পারে। বাকিগুলো দেখো ভেগ,
ভেগ মানে কিন্তু অস্পষ্ট, উচ্চারণ কি এটার? ভেগ। ভেগ মানে কি? অস্পষ্ট। আনক্লিয়ার, আনক্লিয়ার মানেও অস্পষ্ট, সিনোনিমাস। ইনডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে স্পষ্ট, ইনডিস্টিংক্ট মানেও অস্পষ্ট। তাহলে উত্তর একমাত্র এ, বাকিগুলো সবই সিনোনিম। ঠিক আছে, ওকে। এরপর আসো পরের কোশ্চেনে। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন মানে কি আমরা একটু মনে রাখবো। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন না বলে এটাকে বলে ট্যাকিটার্ন। তুমি যখন কারোর সাথে কথা বলতে চাও সে কি করে? ঘুরে বসে, টার্ন করে বসে, মানে সে খুবই মিতভাষী, এত কম কথা বলে যে তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না। সো ট্যাসিটার্ন বা ট্যাকিটার্ন মানে কি? মিতভাষী, যে কম কথা বলে। এখন আমাকে বলো এর অ্যান্টোনিম কি হবে? বাচাল, খুবই কমন, বাচাল। সো বাচাল, এটার ইংলিশে কি বলি? টকেটিভ। তাহলে এখানে আসলে উত্তর হচ্ছে টকেটিভ। কনফিডেন্টও না, লেজারলি না। আরেকটা থাকে স্পোকেন। স্পোকেন কি হবে? স্পোকেন মানে যে কথা বলে তাকে বুঝায় না, স্পোকেন মানে যেটা বলা হয়েছে সেই কথাটা। তো ব্যক্তিকে আমরা বলবো টকেটিভ এবং তার কথাগুলোকে বলবো স্পোকেন। স্পোকেন মানে কথিত, যেটা বলা হয়েছে। ঠিক আছে, ট্যাকিটার্ন কথা বললে ঘুরে বসে। এরপর আসো অ্যান্টোনিম অফ হিউমিলিটি। হিউমিলিটি মানে কি? অপমান করা। তাইলে এখানে সম্মান করা হইতে পারে, রেসপেক্ট হইতে পারে, ভদ্রতা হইতে পারে, ভদ্রতা করে সম্মান করা। অপশন দেখো, অ্যারোগেন্স, অ্যারোগেন্স মানে অভদ্রতা, সিনোনিমাস। ফগি, ফগি মানে আনক্লিয়ার বা অস্পষ্ট, এটা রিলেশন নাই, ক্লিয়ারের রিলেশন নাই। তাহলে একমাত্র বাকি থাকে মডেস্টি, ভদ্রতা, সভ্যতা। উত্তর হচ্ছে ওইটাই, মডেস্টি। ঠিক আছে, ওকে। এরপর আসো লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম, কই গেল? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যান্টাগনিস্ট? ওই যে বলে ফেলছি আমরা, অ্যান্টাগনিস্ট মানে শত্রু, আর বন্ধুকে আমরা বলবো প্রোটাগনিস্ট বা ফ্রেন্ড, যে কোনো একটা বলতে পারো। সেখানে উত্তর হচ্ছে প্রোটাগনিস্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি এই টাইপের প্রশ্নই আসে পরীক্ষাতে। এবং আমি তোমাদেরকে আরো কিছু ফাইল দিয়ে দিব, এমনিতে তো ফাইল দিই সবসময়ই, তোমাদের বিভিন্ন জিকে দিয়ে থাকি, তারপরে ইংলিশের বিভিন্ন ফাইল দিয়ে থাকি তোমাদের, কিন্তু আমি স্টাডি ম্যাটেরিয়াল সাপ্লাই সবসময় করতেই থাকি। আমি জানি না তোমরা ইউজ করো কিনা। আজকে কে জানি বলতেছে, আপু তুমি 5 পেজ করে জিকে কেমনে পড়ো? আমি শুধু জিকে পড়ি, আমার জিকে পড়তে হয়, আমার মেডিকেলের পড়াশোনা আছে, তোমাদের ক্লাস আছে। 5 পেজ জিকে তুমি যদি ডেডিকেটেডলি পড়ো, আসলে পড়া কোনো ব্যাপার না, বুঝছো? পড়তে থাকো, যা দিচ্ছি পড়তে থাকো, কাজে লাগবে। পড়তেছো বা জ্ঞান আহরণ করতেছো, কাজে লাগবে না কখনো, এটা পসিবলই না কখনো, বুঝছো? যাই হোক, তাইলে মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। আমরা 3টা টপিক পড়ে ফেলেছি এবং 3টা টপিকের ফাইল তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি টেলিগ্রামে, বলে ফেলছি। এটা আসলে অ্যাডমিশন বেসড ক্লাস, বুঝছো? একাডেমিক না, এটা অ্যাডমিশন বেসড ক্লাস। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, তাহলে আমাকে একটু জানাও। আচ্ছা, মেডিওলজিতে যারা আছো, ইংলিশের জন্য কোন বই পড়বো? ইংলিশের জন্য মেডওয়ার্ডস, তুমি যদি আমাদের ব্যাচে থাকো মেডওয়ার্ডস পড়তে পারো, তুমি চাইলে অ্যাপেক্স পড়তে পারো, তুমি চাইলে মাস্টার পড়তে পারো, যেটা তোমার পছন্দ সেটা তুমি পড়তে পারো। তবে সব থেকে বেশি চলে অ্যাপেক্স আর মাস্টার, বুঝছো? মাস্টারটা ইজি টু রিড, ইজি টু স্টাডি, আর অ্যাপেক্সটা একটু কঠিন কিছু জায়গাতে। তবে মাস্টারের একটা ড্রব্যাক হচ্ছে, মাস্টার লাস্ট এডিশন 2021-এর, সো আপডেটেড কোশ্চেনগুলো পাবে না অ্যাপেক্সে যেটা পাবে। আশা করি আর কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের নেক্সট ক্লাস আগামীকাল আবার 9:30টায় রাত্রে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।